সুপ্রিয় দর্শক, আমরা আবার এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে। আর আমরা তো এই অনুষ্ঠান শুরু করি একটি বিষয়বস্তু দিয়ে। আজকের বিষয়বস্তুটি ঠিক করা হয়েছে যে মাদকাসক্ত যারা আছেন তাদের সঙ্গীদের জীবন কেমন, অর্থাৎ মাদকাসক্তদের সাথে যারা রয়েছেন তাদের জীবনযাপনটা কেমন হচ্ছে। আমাদের গত কয়েকটি এপিসোডে বা আমাদের এই অনুষ্ঠানে যে দর্শক বন্ধুরা ফোন করেন তারা অনেকেই কিন্তু আমাদের বলেছেন যে তাদের বাড়িতে একজন মানুষ আছেন যিনি মাদকাসক্ত এবং তাদের জীবন দুর্বিষহ, ভীষণ কষ্টের। তারা আমাদের সঙ্গে তাদের কষ্ট শেয়ার করেন, কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না যে এই অনুষ্ঠানের মাধ্যমে কতটুকু সাহায্য করা যাচ্ছে। তারপরেও একটি ছোট্ট প্রয়াস আমরা চালাচ্ছি। আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে একজন নতুন মুখ আছেন যিনি আগে আসেননি, আজকে এসে আমাদের অতিথি হয়েছেন। উনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসানুল হাবিব। উনি আছেন আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যাপনা করছেন এবং তিনি পাবনা মেডিকেল হসপিটালের মেন্টাল হসপিটালের প্রাক্তন পরিচালক। আর উনি একজন মনোরোগ বিশেষজ্ঞও বটে। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আর আছে জবেদা খাতুন। জবেদা আগেও এসেছে আমাদের অনুষ্ঠানে। জবেদা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং জবেদা অধ্যাপনা পড়াচ্ছে, শিক্ষকতা করছে, অধ্যাপনা করছে বলাই যেতে পারে, শিক্ষকতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। জবেদা, তুমি অনেক দিন পরে আজকে এসছো, আমি ওনার কাছে একটু পরে যাচ্ছি, তুমি তোমার কথাটা বলে নাও। তোমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে যখন কাজ করছো এই ধরনের ফ্যামিলি তোমাদের কাছে আসেন কিনা? এবং এটা একটা কঠিন এক্সপিরিয়েন্স আমার মনে হয়, যে যখন বিশেষ করে ওয়াইফরা এই সাফারিংসে বেশি আছে, তো যখন তারা আসে প্রথমে এসে দেখা যায় যে একদম কান্নায় ভেঙে পড়ে যে ম্যাডাম আমি কোন দিক থেকে শুরু করব, আমার এত সমস্যা হচ্ছে এবং সমস্যাগুলো আমার আসলে একদম ছড়িয়ে গেছে এবং কেউ আমাকে হেল্প করছে না। আবার শ্বশুরবাড়ি সবাই বলছে মেনে নাও, এটা তো আমার ছেলে তো সব দিক দিয়ে ভালো, শুধু একটু ড্রাগস নেয়, এটা ছাড়া বাকির দিক তো ভালোই আছে ওর, তোমার খাওয়া পড়া বা তোমার কোনো দিক থেকে কিন্তু আমরা কোনো ঝামেলা করছি না, আমরা তোমাকে সব ধরনের হেল্পের চেষ্টা করছি। তো একেবারে দেখা যায় যে প্রথম দিকে যেটা হয় মেয়েটা প্রথমে বুঝে উঠতে পারে না। বেশিরভাগ সময় আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখি যে যখন বিয়েটা দেয়া হয় তখন কিন্তু পরিবারে গোপন করা হয় এবং মেয়েটা এসে প্রথমে একটা ধাক্কা খায়। এবং বিয়েটাও অনেকটা ওই উদ্দেশ্যেই দেওয়া হয় যে বিয়ে করলে ছেলেটি হয়তো ড্রাগ থেকে ভালো হয়ে সরে যাবে, আসবে, ভালো হয়ে যাবে বা এক ধরনের চেঞ্জ আসবে, এরকম একটা মনে করা হয়। তো দেখা যায় মেয়েটা প্রথমে এসে বুঝে উঠতে পারে না যে আমার হাজব্যান্ড কি সমস্যা আছে। যখন বুঝে উঠতে পারে তখন দেখা যায় যখন ওয়াইফ হিসেবে সে কিছু বলতে চায় বা একটু চেঞ্জ করতে চায় বা তোমার এই আচরণগুলো ভালো লাগছে না বা তোমাকে আমি হেল্প করতে চাই, তখন কিন্তু মারধরের বিষয়টা চলে আসে এবং এতটা ভয়াবহ আসে। আমি দেখেছি যে একটা মেয়েকে এরকম হয়েছে যে তার কান অল্পের জন্য কানটা বেঁচে গেছে, চোখটা বেঁচে গেছে, এইভাবে ভয়াবহ। এবং দেখা গেল যখন করছে তার সেন্স থাকছে না এবং বাচ্চারাও কিন্তু এর বাইরে যাচ্ছে না। বাচ্চারাও দেখা যাচ্ছে যে অনেক সময় যখন মা মারধরের মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চারা মাকে ঠেকাতে আসছে এবং ওই বাচ্চাগুলো সেভ করতে আসছে এবং ওই বাচ্চাগুলোর মধ্যে একটা ট্রমা হয়ে যাচ্ছে। 4 বছরের বাচ্চা, সে বলছে বাবা রুমে যেও না, মাকে বলছে মা বাবা রুমে যেও না, বাবা অনেক বকা দিবে। 7 বছরের বাচ্চা, সে বলছে যে আমি বাবা রুমে ঢুকি না, কারণ বাবা সবসময় কি যেন করে। তো এই যে একটা প্রসেস চলছে, হ্যাঁ। এবং পার্টনারের আরেকটা ভয়াবহ জায়গা তৈরি হয় যখন দেখা যায় সে তাকে কোনোভাবেই ট্রিটমেন্টে নেওয়া যাচ্ছে না এবং পরিবারের সবাই বলছে আর একটু সহ্য করো। আমাদের কালচার মেয়েদেরকেই সহ্য করতে বলে, আবার এটাও বলে তুমি কেন ওকে ঠিক করতে পারছো না। হ্যাঁ, এটাও আছে, তোমারই সব দায়িত্ব, তুমি তো ওয়াইফ হিসেবে খুব ভালো ওয়াইফ না। আমরা তো ভেবেছিলাম তুমি আসলে ঠিক করতে পারবে, তোমার উপরে দায়িত্বটা দিয়েছি আমরা, কিন্তু তুমি তো পারছো না। এটা এই দোষারোপটাও তাকে নিতে হচ্ছে। এই দোষারোপটাও হয়। আবার একটা জিনিস দেখো, যখন দেখা গেল ট্রিটমেন্ট থেকে নেওয়া হলো, ট্রিটমেন্ট থেকে বের হওয়ার পরে যে ফলো আপের বিষয়টা আছে সেখানেও কিন্তু ওয়াইফকে তখন দেখা যায় যে একটা মারধরের বিষয় চলে আসে, যে আমি ভালো হয়ে গেছি, তুমি আমাকে ধাক্কা দিয়ে কেন করছো, তুমি কেন আমাকে ঝামেলায় ফেলছো। নানা রকম জায়গা থেকে দেখা যাচ্ছে মেয়েটাই সাফারিংস এর মধ্যে পড়ে যাচ্ছে। ডক্টর আহসানুল হাবিব, আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি, হ্যাঁ। ফোনটার উত্তরও আপনি দেবেন আর একটু যদি পরে একটু যোগ করে দেন আজকের বিষয় সম্পর্কে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো।
আমার প্রশ্নটাকে আমি করে নিই, তারপর সমস্যাগুলি বলি। আমি লিখে রেখেছি, সময়টা যাতে কম শিওর, লাগে। তোমার ইচ্ছে মতন বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এখন যে প্রবলেমগুলো ফেস করছি, হ্যাঁ হ্যাঁ, সেই প্রবলেমগুলো আমি নিতে পারছি না। এই মুহূর্তে আমার কি করার, নিতে পারছি না এই কারণে যে আমার বাচ্চারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, তাদের যে পড়াশোনার যে অবস্থান, সেখান থেকে আমি যদি সংসার থেকে বেরিয়ে যাই তাহলে ওদের পড়াশোনা ডিস্টার্ব হবে। এখন আসি আমার প্রবলেমগুলোতে। প্রবলেম হচ্ছে আমার 12 বছর বয়সে মা মারা গেছেন, 16 বছর বয়সে আমার বিয়ে হয়, আমি চাচার কাছে ছিলাম। 17.5 বছরে আমি মা হই, প্রথম মা হই। 18 বছর বয়সে গিয়ে আমি আমার হাজবেন্ডের প্রবলেমটা জানতে পারি, এবং প্রবলেমটা ছিল কাজের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। আমি সেটাকে রিজলভ করি, তাকে ওই জায়গাটাতে হেল্প করি, কাজের মেয়েটাকে অবসান করাই, তাকে ওখানে আমি রেস্কিউ করি। দেন এরপরে বারবার এরকম অনেকগুলো সমস্যার আমি সম্মুখীন হই। 1, 2, আমার তো বয়স কম ছিল, তার সাথে আমার বয়সের পার্থক্য 16 বছর, যেটা বিয়ের সময় সে আমাকে বলেনি বা আমার পরিবারকে বলেনি, আমি তাকে দেখিনি, আমার পরিবার দেখেছে। এবং আমাকে তখন ইনকাম করার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়, আমাকে কাজের লোক কম এসে রাখা হয়, কম বয়সী কাজের লোক রাখতে হবে, বাজার করতে হবে, সংসারের সব কাজ করতে হবে, যখন ইচ্ছে তখন সে আমাকে সেক্সুয়ালি ইউজ করবে, আমার কোনো সে নাই, আমি কিছু বলতে পারবো না। যেহেতু তার সাথে আমার বয়সের একটা পার্থক্য, ছোট বয়সে বিয়ে হয়েছে, আমি অনেক কিছু বলতে পারতাম না, বা তখন ওই বলার মতো বুদ্ধিটুকু আমার ছিল না। আমি যেহেতু ছোটবেলায় মা মারা গেছে, আমি পরিবারের অনেক কিছুই বুঝতাম না। এখন আমার পড়াশোনাটা বন্ধ করে দেওয়া হলো, আমি 95-এ মেট্রিক পাস করি। 2000 সালে এসে আমি জোর করে লুকিয়ে ইন্টারমিডিয়েট দিই। 13 সালে আমি ডিগ্রি করি, 2018 সালে আমি মাস্টার্স করি। আমি এখন একটা জব করছি, ভালো একটা জব করছি মোটামুটি। এখন তার প্রবলেমগুলো এর মধ্যে আরেকটা কথা বলে নিই, সে হচ্ছে এনপিডি পেশেন্ট, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা কে ডায়াগনোস করেছেন? একজন ডাক্তার করেছেন, একজন প্রমিনেন্ট ডাক্তারই করেছেন। আচ্ছা, ওকে। তো সামহাউ আমরা প্রথমে একসাথে গিয়েছিলাম একটা মেডিসিনের ডাক্তারের কাছে, তিনি ওনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে ওনাকে রেফার করে। তো পরে উনি একা যায়, আমি আবার একা যাই। তখন উনি আমার সাথে এটা শেয়ার করেছিলেন যে আপনার হাজব্যান্ড অসুস্থ, আপনার প্রবলেমগুলো ওই অসুস্থতার কারণে ওনার হচ্ছে। তো আমিও গিয়েছিলাম যে আমি এখন কি করতে পারি। তখন উনি আমাকে সলিউশন দিলেন এভাবে, যদি আপনার হাজব্যান্ড প্যারালাইজড হতো, যদি ফিজিক্যালি অসুস্থ হতো, তখন আপনি করতেন। যাই হোক, আমি ওগুলো রিজার্ভ করি, যেহেতু আমার বাচ্চারা আছে, আমার 3টা ছেলে। আচ্ছা, একটু কি বলবে, মানে তোমার হাজবেন্ড নিজে থেকে গিয়েছিলেন ডাক্তারের কাছে? হ্যাঁ, নিজে থেকে গিয়েছিলেন। উনি 1 মাস করেছিলেন, ট্রিটমেন্ট নিয়েছিলেন। তারপর উনি আবার গিয়ে বলেছেন আমি ট্রিটমেন্ট নিব না, ট্রিটমেন্ট ছাড়াই আমি। ট্রিটমেন্ট বলতে কি ওষুধ খেয়েছেন? ওষুধ খেয়েছিলেন 1 মাস। আচ্ছা। তারপর আর উনি নেননি, বলছেন আমি ওষুধ নেওয়ার আগেই ভালো ছিলাম, এখন আমি ভালো বোধ করি না। আমি আগে যা করতাম সেটা কি, আমি আরেকটা কথা বলি, উনি আমাকে ফিজিক্যালিও টর্চার করতেন, আমি অনেক ভয় পেতাম তাকে। এখন যেটা হচ্ছে, আমি এখন তাকে কোনো ভয় পাই না। ড্যাম কেয়ার, ও যা অপছন্দ করে তাও আমি করি, ওর পছন্দ অপছন্দটাকে আমি এখন আর গুরুত্ব দিই না। আমি বুঝি যে আমার এই কাজগুলি ওর পছন্দ না, তারপর আমি করি। ও কি পছন্দ করে না করে আমি ড্যাম কেয়ার। ওর সাথে আমার এখন কোনো ফিজিক্যাল রিলেশন নেই, কথাবার্তা খুব একটা হয় না, খুব প্রয়োজন ছিল আমরা কথা বলি না। কিন্তু সে আমার বাচ্চাদের টাকা পয়সা বা অন্যান্য বাচ্চাদের কোনো টেক কেয়ার সে করে না। ইভেন অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা পড়াশোনায় হেল্প করা, কোনো দিকে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আমাদের ব্যাপারে কোনো তার মাথা ব্যথা নেই। এই জিনিসগুলো আমাকে মাঝে মাঝে আমি খুব ডিপ্রেশনে চলে যাই, আমি খুব সিক ফিল করি। এবং সে অনেক মিথ্যা কথা বলে, নিজেকে জাহির করে। সে পড়েছে জগন্নাথ ইউনিভার্সিটিতে, জগন্নাথ কলেজ ছিল তখন, সে বলে আমি ঢাকা ইউনিভার্সিটি পাস করেছি, কারণ জগন্নাথ কলেজটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। এরকম অনেক মিথ্যা সে বলে। সে প্রথম আলোতে পড়াশোনা পাতায়, যে ও বেসিক্যালি সে টিচার, পড়াশোনা পাতায় লিখতো, সে সবাইকে বলে আমি সাংবাদিক। মানে যেখানে যেটা বলবে, এত পরিচয় দিও না তুমি, আমি তো এর জন্য বললাম। এরকম যে মিথ্যাগুলি বলে, এগুলি আমার ব্যক্তিত্বের সাথে আসলে মেলে না, সংঘাত তৈরি হয়। তো আমি এই জিনিসগুলো নিতে পারছি না।
এই অবস্থায় আমি কি করতে পারি? তোমার বাচ্চাদের বয়স কত এখন? আমার দুটো বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে আর একটা বাচ্চা স্কুলে পড়ে। ওদের সাথে তো বাবার তেমন সম্পর্ক গড়ে ওঠেনি, তাই তো? না না। তো ওদের বাবার সম্পর্কে ওদের ধারণাটা কি? আমি ওর ওই প্রবলেমগুলো কখনো বলিনি, যেটা ওর সেক্সুয়াল প্রবলেম, সেটা আমি কখনো বাচ্চাদের সাথে শেয়ার করিনি। আর যেটা টাকা পয়সার সমস্যা সেটা তো ওরা দেখেই। কিন্তু বাবাকে ওরা মানে ওরকম তো বললে যে বাবার সাথে সম্পর্ক নেই, বাবাকে কি চোখে দেখে ওরা? বাবার সাথে ওদের বন্ধুত্বও নাই, আবার বাবাকে ওরা ডিসঅনারও করে না। ডিসঅনারও করে না? আচ্ছা। না, অনারও করে না, মানে ওই আমার সাথে যেমন দূরত্ব ওদের সাথে ওরকম দূরত্ব। প্রয়োজন হলে কথা বলে, না হলে বলে না, এরকম। কেমন করছে বাচ্চারা এখন? বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছে, ওরা পড়াশোনা করছে। আচ্ছা। দুটো, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আর একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, আর ছোট বাচ্চাটা একটা ভালো স্কুলে পড়ে। তোমার প্রশ্নটা তুমি আগেই করে ফেলেছো, তুমি বলছিলে প্রবলেমগুলো আমি নিতে পারছি না, তাহলে আমাদের কাছে কি প্রশ্ন এটা যে আমি কি করে প্রবলেমগুলোর সঙ্গে কোপ করব? ওকে, আমি এটাই চাচ্ছি যে আমি কি করতে পারি, কি করলে আমি মেন্টালি তুমি ভালো থাকবে, তাই তো? তোমার সেটাই প্রশ্ন। তুমি এই অবস্থায় আমি বাচ্চাদেরকে ফেলে বের হতে পারবো না, ওদের পড়াশোনা আছে, ওদের সেটাই। তুমি তো বের হলে তো আগেই বের হতে, এখন তো অনেক বছর পেরিয়ে গেছে, হয়ে গেছে, আমার বিয়ে হয়েছে প্রায়। তোমার চাকরিটা তো করছো না? হ্যাঁ, চাকরি। ওকে, তুমি একটু লাইনে থাকো। কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন আছে? আচ্ছা, প্রথমে যে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যে বিষয়টা, এটা ক্যামেরাতে প্রশ্ন প্র্যাকটিক্যালি আমি এই বিষয়ে একটু মানে তার হিস্ট্রির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আমি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে যতদূর সম্ভব আমার মনে পড়ে, প্র্যাকটিক্যালি এর সঙ্গে আপনার হাজব্যান্ডের যে বর্ণনা এটা ঠিক মিলছে না, এটা প্রথম কথা আর কি। আর দ্বিতীয় কথা যে যেটা হলো সেটা যে ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায় নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। কোনো প্রশ্ন আছে আপনার? কোন বিষয়ে প্রশ্ন করতে চান? আচ্ছা, আমি ওনার হিস্ট্রি শুনেই বলছি আর কি ব্যাপারটা। না, আমরা আলোচনাটা পরে করব। আচ্ছা, ঠিক আছে। আপনি কোনো প্রশ্ন থাকলে আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে কি কি ওষুধ উনি খাচ্ছিলেন? না, সেটা বলতে পারবো না, কারণ ওনার রুমেও আমি কখনো যাই না। জবিতার কোনো না, ডক্টর যে ওষুধ আপনাকে ওনাকে দিলেন সে প্রেসক্রিপশন কি আপনি জানেন? না, প্রেসক্রিপশনটা আমি দেখিনি, ডক্টরের সাথে আমার সরাসরি কথা হয়েছে, কিন্তু প্রেসক্রিপশন আমি জানেন না। ডক্টরকে আমি চিনি, ওনাকে আমিও চিনি, আমার হাজবেন্ডও চেনে, আমার বাচ্চাদেরকেও মাঝে মাঝে আমি কাউন্সিলিং এ নিয়ে যাই। ওরা ঠিক আছে, ডক্টরের নাম এখানে বলার দরকার নেই। আমি ওষুধগুলোর নাম আপনি জানেন না? ওষুধগুলোর নামও আমি কোনো প্রশ্ন করছি। জবিতার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা প্রশ্ন আছে। আপনার বিষয়গুলো নিয়ে কখনো খোলামেলা কথা বলেছেন আপনার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, বলেছেন না? কি বলেন উনি? উনি এক এক সময় এক একটা, সব সময় সে আমাকে দোষারোপ করে। আচ্ছা, মানে যে ঘটনা কেন, মানে এমন হয় যে সবকিছুতেই আমার দোষ। এখন কোথাও কোনো আগুন লাগলো, এমন হয় যে আমার কাছে মনে হয় ওটার জন্য সে হয়তো আমাকে দোষারোপ করবে। মানে ওনার জায়গাটা উনি দেখতে পান না। ঘটুক না কেন, আমি এখানে একটা প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, তুমি থাকো আমাদের সাথে, কেমন? অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ডক্টর, একটু আপনি আজকে ওর প্রশ্নটা নিয়ে একটু কথা বলেন। ওর প্রশ্নটা হচ্ছে যে ও কি করে নিজে ভালো থাকবে। আচ্ছা, প্রথম কি আমরা যখন আমরা বুঝতে পারি যে প্র্যাকটিক্যালি ওনার জন্য প্র্যাকটিক্যালি এই অবস্থায় সত্যিকার অর্থে উনি না পাচ্ছেন চলে যেতে, না পাচ্ছেন এখানে থাকতে, প্র্যাকটিক্যালি এখানে আমাদের উপদেশ পরিষ্কার। ফার্স্ট হলো টেক কেয়ার অফ হারসেলফ। ওনাকে নিজেকে টেক কেয়ার করতে হবে, ওনাকে ভালোভাবে খেতে হবে, ওনাকে ভালো ঘুমাতে হবে, ওনাকে রিল্যাক্সেশন ট্রেনিং শিখতে হবে এবং মাইন্ড রিল্যাক্সেশন শিখতে হবে, ইয়োগাও শিখতে হবে। এবং ওনার প্রায়োরিটিটা এবং ওনার কিডসের প্রায়োরিটিটা আগে দিতে হবে। ওনার হাজব্যান্ডের চাইতে এই প্রায়োরিটিটা আগে দিতে হবে। সেটা উনি করছেন। হ্যাঁ, উনি তো কথাই বলছেন। এবং যদি এইটা উনি করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে প্র্যাকটিক্যালি উনি শি ক্যান সার্ভাইভ, উনি এতে সার্ভাইভ করতে পারবেন। বিকজ উনি তো পরিষ্কার বলছেন যে শি ওয়ান্টস টু স্টে ইন দি ফ্যামিলি। এখানে এটা আমার অ্যাডভাইস প্র্যাকটিক্যালি এই বিষয়টা। আর এই বিষয়টাতে পরিবারের অন্য মেম্বার যারা, আমি হাজব্যান্ড এর পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে
তারা তাকে কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়ে কিন্তু উনি কিছু বলেননি প্র্যাকটিক্যালি, এবং ওই হেল্প কি উনি চাইছেন কিনা এবং এটা নিয়ে আলাপ করছেন কিনা, ওরা কি পরিমাণ হেল্প করতে পারে, মানে ওনার ছেলে মেয়েরা না ওনার বাবা মা ভাই বোন এবং এবং হাজবেন্ডের বাবা মা ভাই বোন এই বিষয়গুলো নিয়ে তাকে কতটুকু সাহায্য করতে পারে এবং তারা কি এই বিষয়টি অ্যাওয়ার কিনা যে উনি এই ধরনের কাজ করছেন। তবে আমি মনে করি যে উনি যে অ্যাটিটিউডটা নিচ্ছেন, যেটা হলো যে আমি চাকরি করব, এইটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি। এবং সে নিজে থেকে পড়াশোনাটা করে মানে বেশ গ্যাপ দিয়ে পড়াশোনা কিন্তু শেষ করে জব করছে এবং ভালো জব করছে, আমি ভীষণ অ্যাপ্রিশিয়েট করার মতো অ্যাপ্রিশিয়েট করছি আর কি। এক্স্যাক্টলি। আর তবে আমি আবার যে কথাটা বলছি যে প্র্যাকটিক্যালি আমি আপনি যতদূর আপনি ভালো করে জানেন যে আমি ওটা নিয়ে আমি যাচ্ছি না, ওষুধ নিয়ে আলাপ করছি। আচ্ছা, আমরা শুরু থেকে আপনি যে কথাটা বলছিলেন ওই কথাটা একটু আমি ফিরে যেতে চাই, মানে কোনো কোশ্চেনের আগেই, যে অ্যাডিকশন যে সঙ্গী তার সঙ্গে জীবনযাপন কেমন। আমি আপনাকে আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স অ্যাডিকশন নিয়ে অলমোস্ট খুব একটা বেশি ভালো নাই। আমি এর ভয়াবহতাটা আমি বলি, 2014 সালে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ফর ড্রাগ ইউজ অ্যান্ড হেলথ ইউএসএতে যেটা করা হয়েছিল, 24 মিলিয়ন আমেরিকান অ্যাডিক্ট, মানে 2.5 কোটির মতো, ওদের লোক সংখ্যা প্রায় 32 কোটি। এর মধ্যে 1.2 মিলিয়ন কাপল স্ট্রাগল করে অ্যাডিকশনে, এটা গেল একটা। দ্বিতীয়, আমেরিকাতে ডিভোর্সের সংখ্যা প্রায় প্রতি 36 সেকেন্ডে একটা ডিভোর্স, এবং হলো আমাদের তো প্রতি 1 ঘন্টায় একটা করে ডিভোর্স আছে, ওখানে 36 সেকেন্ডে। তো সেখানে থার্ড কজ হলো অ্যাডিকশন এই ডিভোর্সের জন্য। যেহেতু আজকে আমাদের বিষয়টা হলো যে মাদকাসক্ত সঙ্গীর সঙ্গে জীবনযাপন, সেই জন্য আমার মনে হয় এই স্টেজটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, আমি যেটা মনে করি আর কি এইটা। তো সেই জন্য প্র্যাকটিক্যালি আমরা যিনি যে স্পাউসটা লিভ করছে উইথ দি অ্যাডিক্ট, তার কি কি করা উচিত এই বিষয়ে আমাদের মনে আলোচনা করা উচিত। আমরা একটু আলোচনা করব, একটা ফোন অপেক্ষা করে আছে, কেমন? আমরা অবশ্যই আলোচনা করব আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি। বলো। আমি সাতটা দিনাজপুর থেকে বলছি। দিনাজপুর থেকে? জি। আচ্ছা, বলো। আমার বিয়ে প্রায় 13 বছর চলছে। একটু জোরে বলবে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিয়ে হয়েছে 13 বছর? 13 বছর, জি। 13 বছর, হ্যাঁ। জি। তো বিয়ের সময় আসলে ও বেকার ছিল, পরে আমার ভাই ওকে ব্যাংকে জব দিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরই 2-3 মাস পরে ও জবটা মানে ছেড়ে দেয়। আচ্ছা, ছেড়ে দেয়। তো প্রথম ভাবছি হয়তো ও অ্যাডজাস্ট করতে পারেনি, এই জন্য। পরে আবার অন্য ব্যাংকে 2-3 মাস পরে আবার আরেকটাতে হয়ে যায়। এইভাবে ও পরপর যখন 3বার চাকরি ছেড়ে দিল 3-4 মাস করার পরে, তখন আমি আসলে চিন্তায় পড়ে যাই যে আসলে ও কি করতেছে এটা। আচ্ছা। এইভাবে করতে করতে আমার ভাইয়া তখন বলে যে না, তুই ওর সাথে আর থাকবি না, এভাবে ও আর হয়তো লাইনে আসবে না। আমি বলি যে না, ও হয়তো বয়সের ম্যাচুরিটি এখনো আসেনি, ঠিক হয়ে যাবে, এরকম বলে আমি অপেক্ষা করি। আসলে না, ও হলো যে 10টা ব্যাংকে চাকরি করে আর ছেড়ে দিল। এরকম 10-12 বার হয়ে গেল। এর মাঝে যে গ্যাপগুলো পরে ঢাকাতে থাকি, তো এটা আমার ভাই ট্যাকেল দিত পুরোটাই। তো এটা দিতে দিতে ভাইয়া একসময় রাগ হয়ে যায় যে না, এভাবে তো সম্ভব না। এর মধ্যে কি তোমাদের সন্তানও হয়ে যায়? হ্যাঁ, এর মধ্যে আমাদের বিয়ে হয় 2006-এ, আর আমার বেবি হয় 2010-এ। তো আমার বেবি যখন হয় তখনও এরকম একটা ক্রাইসিসে পড়ি যে ওর জব নাই, কিন্তু তখন আমার হঠাৎ প্রিম্যাচিউর বাচ্চা হয়ে যায়। তখনও ভাইয়া এটা করে। তারপর থেকে আসলে এত টেনশনের জন্য আমি আসলে এই লাইফটা মেনে নিতে পারছিলাম না, যে না, এটা আমার জন্য হতে পারে না। এরকম করতে আমি হয়তো ফ্রাস্ট্রেশনে একটা অসুস্থ হয়ে যাই, যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই, এরকম একটা হয়ে গেল।
তারপরে ডাক্তার কিছুই ধরতে পারে না, আমি কেন বারবার এরকম অজ্ঞান হয়ে যাচ্ছি, টেস্ট কিছুই হয় না। তারপরে আমি বুঝতেছি যে টেনশন থেকে আমার এরকম হচ্ছে। পরে ভাইয়া বললো যে না, ওকে সুস্থ রাখতে হলে ওর ওই ছেলে থেকে ওকে ছাড়াইতে হবে। পরে আমার মা বলে ও যেহেতু ছাড়তে চায় না, আমরা জোর করে কেন করবো। আচ্ছা, তুমি কে কি বলছে এসব না বলে তাড়াতাড়ি বলো, কারণ আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, তো এইরকম ও চলতেই থাকে। পরে এক সময় আমাকে ঢাকা ছেড়ে চলে আসতে হয়। মানে ঋণ টিন মাথায় নিয়ে ঢাকা ছেড়ে আমি দিনাজপুরে চলে আসি, বাবার বাড়ি এখানে। এখানে চলে এসেও এখানে আমি ছোট্ট একটা জবে ঢুকি। সেখানে এসে আমি সংসারের হাল ধরি, ও বসেই থাকে, শুয়েই থাকে। আমি বাচ্চা যদি বাসায় রেখে যাই, ও বাচ্চাকেও কেয়ার করে না, টেক কেয়ার করে না। এরকম করতে করতে আসলে আমি কি বুঝি না ওর কি মানসিক সমস্যা নাকি এটা মনের শয়তানি, বুঝতে পারি না। এখনো একই অবস্থায় আছে যে চাকরি একটা হয়, ও কিন্তু যেখানে পরীক্ষা বা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে সে চাকরিটা হয়ে যাবে, কিন্তু 3 মাস 6 মাস পরে আর চাকরিটা কন্টিনিউ করবে। ও কি বলে, ও চাকরিটা ছাড়ে কেন? কিছু বলে? আমি কখনোই বুঝতে পারিনি আজ পর্যন্ত যে অ্যাকচুয়ালি কোন মাসে ওর চাকরিটা গেছে বা ছেড়েছে, আমি বুঝতে পারি না। মানে ও কারণটা কিছু বলে তোমাকে কখনো? না, কোনো কারণে বলে না। আচ্ছা, জিজ্ঞেস করলে কি রাগ হয়ে যায়? জি, জিজ্ঞেস করলে কি রেগে যায় কোনো উত্তর? হ্যাঁ, জিজ্ঞেস করলে রেগে যায়। আচ্ছা, ইভেন সব প্রবলেম গুলো তো আমি সলভ করি, সাংসারিক যে ব্যাপারগুলো আছে। যদি বলি যে কেন তুমি চাকরি ছাড়লে, কেন এরকম হলো, বাসায় কেন বসে আছো, বলবে যে তোমার সমস্যা কোথায়। আমার সমস্যা কোথায়? তুমি তো সংসার মেনটেন করতে পারছো না। বলে যে আমি পারছি না, তোমার পোষাচ্ছে না, কার সাথে যাবা চলে যাও, এরকম। এই যে আমার মেয়ে সন্তান, তো মেয়ে যেহেতু প্রিম্যাচিউর ছিল, ওর পিছনে অনেক টাকা পয়সা, অনেক যত্ন করে বড় করতে হয়েছে। মেয়ে এখন 7+। এখন মেয়েকে ভালোবাসে কেমন, খুব ভালোবাসি মেয়েকে, কিন্তু স্কুলে নিয়ে যাওয়া যাবে না, কেউ শাসন করতে পারবে না, স্কুলে দেয়া যাবে না। কেন দিবে? ওকে কেন শাসন করে পড়াতে হবে না, এরকম। মানে মেয়ের পড়াশোনার জন্য আমাকে ওর সাথে যুদ্ধ করতে হবে। আচ্ছা, একটু শেষ হল। তোমার আজকের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আসলে ধীরে ধীরে মানসিকভাবে বোধহয় আমি অন্যদিকে চলে যাচ্ছি, কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। তুমি একটু ডিপ্রেশনে চলে যাচ্ছ। হ্যাঁ, আমার কথাগুলো কি করে ভালো থাকবে সেটাই কি প্রশ্ন? হ্যাঁ, আর তুমি বিয়েটাতে থাকবে? সিদ্ধান্তহীনতায় এই হাজবেন্ডের কাছে থাকতে চাচ্ছ সারা জীবন? না, থাকতে চাচ্ছি না। আচ্ছা, কোন সিদ্ধান্ত নিয়েছো? নেই, কিন্তু এইটা ভাবছি, এই যে বেশ কিছুদিন ধরে 1-1.5 মাস ধরে ভাবছি যে না, মেয়ের জন্য ভালো থাকতে হলে ওকে আমাকে ছাড়তে হবে। আচ্ছা, তো তোমার প্রশ্নটা হচ্ছে তুমি ভালো থাকবে কেমন করে? একটু লাইনে থাকো, ডক্টরের প্রশ্ন আছে তোমার। আমি একটা প্রশ্ন, আপনারা কি কখনো অফিসে জিজ্ঞাসা করেছেন যে ও কি কারণে চাকরি ছেড়ে দিচ্ছে, অথবা আপনারা তাকে বরখাস্ত করছেন? আমি একবার যোগাযোগ করেছিলাম যে যেহেতু আমার ভাইও ব্যাংকে চাকরি করে, তো ভাইয়াকে দিয়ে আমি খোঁজ নিয়েছিলাম। বলে যে ও লেট, সবসময় লেট আছে এবং কাজে নেগলেন্সি আছে, দায়িত্বহীনতা আছে, সংসারেও সেটা আছে। এছাড়া এমনি আপনার কি সে কোনো নেশার সঙ্গে যুক্ত কিনা? না, যুক্ত না। কোনো নেশা সে করে না, কোনো খারাপ অভ্যেস নাই, বাইরে আড্ডা দেওয়া, বন্ধু নিয়ে আসা, এসব কিচ্ছু সে পছন্দই করে না। কোনো হবি নেই? হবি শুধু যে ভালো লাইফস্টাইল থাকবে, আমি বাইরে বাইরে ঘুরবো, দর্শনীয় স্থানে যাব, ওসব দেখবো, এইগুলা ওর হবি। কিন্তু এটার জন্য তো টাকার দরকার। একটু থাকো। আচ্ছা, যখন সে অবসর টাইমে কি করে? ঘুমায়, প্রচুর ঘুমায়। ওকে, ঠিক আছে, ওকে বলি আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তুমি ভালো থাকতে চাইছো, আমাদের আগের দর্শক বন্ধু একই প্রশ্নই করেছে। আশা করছি আমরা কিছু আলোচনা করে তোমাকে কিছু
পথ নির্দেশনা দিতে পারবো, আমাদের ঠিক এখান থেকে তো আমরা পুরোপুরি সমাধান করতে পারছি না কোনো কিছুর। অনেক ধন্যবাদ তোমাকে। জুবেদা, তুমি একটু সময় আছে, তুমি আগের ফোনটা নিয়ে কিছু বলবে? ওই মেয়েটা যেটা হচ্ছে একটা অনুভূতি আছে, মানে ওর হাজব্যান্ডের প্রতি তার বারবার একটা মনে হয় যে হাজব্যান্ড হয়তো একটু চেঞ্জ হবে, এই আশা থেকে বারবার কিন্তু নক করে এবং ওখানেই কিন্তু সে ধাক্কাটা খায় বারবার। এবং যে কারণে হয় কি সে বারবার কিন্তু হাজব্যান্ডের কথাই বলছিল যে, এবং যার ফলে হয় কি, আগের ফোনটা নিয়ে বলছো? আগের ফোনটা নিয়ে। আগের ফোনটাতে ও তো হাজবেন্ডের সঙ্গে এখন আর কোনো সম্পর্কই নাই। হাজবেন্ডের সাথে যেটা হয়েছে, ওর কিন্তু প্রত্যাশাটা কিন্তু ছিল, যেটা আমাকে বারবার যেটা সে বলছিল, এখন সেটা নেই। এখন সেটা নেই। তো সেই জায়গা থেকে তার কিন্তু একটা ধাক্কাটা আছে। আর দ্বিতীয় জায়গাটা হলো তার একটা স্ট্রেংথ হলো সে কিন্তু পড়াশোনা করে মোটামুটি একটা জায়গায় গেছে এবং চাকরি করে, এবং ওর যেটা হচ্ছে নিজের সেলফ কেয়ারের জায়গাটা কিন্তু আমরা পাই নাই। আমার মনে হয়েছে সেলফ কেয়ারটা বাড়াতে পারে সে। এবং আরেকটা জায়গা হতে পারে সে কিন্তু প্রফেশনাল কোনো কাউন্সিলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে সে কিন্তু পরামর্শ নিতে পারে যে তার কি হতে পারে, তার জায়গাগুলো তার গাইডেন্সটা নিতে পারে, অথবা তার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে তার প্রসেসটা কি হতে পারে ভালো থাকার। হয়তো দেখা যেতে পারে তার অনেকগুলো, বা এই বিয়ের পরে তার কতগুলো থটের মধ্যে কতগুলো চেঞ্জ আসতে পারে, ইমোশনে চেঞ্জ আসতে পারে, যেগুলো সে হয়তো মনে করে যে তার লাইফের এই ঘটনার জন্য সেই দায়ী। আমি অনেক সময় দেখেছি, এরকম হয় আমাদের কেসে দেখেছি, যে লাইফে যাই ঘটুক কালচার বলতে থাকে, ফ্যামিলি বলতে থাকে যে তুমি সামলাতে পারো নাই, তুমি নিজেই তৈরি করেছো এরকম একটা পরিস্থিতি, সেটাও থাকতে পারে তার মধ্যে। সেটা ঠিক আছে, আমরা বিরতিতে চলে যাচ্ছি। আমাদের একটা বিরতি আছে, আমরা বিরতি থেকে ঘুরে আসি, তারপরে আবার কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে চলে যাচ্ছি, বিরতি থেকে ঘুরে আসছি, আশা করছি থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে মাদকাসক্ত সঙ্গীর সাথে জীবনযাপনটি কেমন হয়, যিনি সঙ্গী থাকেন একজন মাদকাসক্ত ব্যক্তির, তার জীবনটা কেমন হয়, এবং তার জীবনটাকে ঘিরে আবার চারপাশে আরও যারা মানুষ রয়েছেন তারাই বা কেমন থাকছেন, সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কিন্তু আমাদের দুজন দর্শক বন্ধু ফোন করেছেন, এবং দ্বিতীয় যে আমাদের ফোনটা এসেছিল সেটা আমরা উত্তর দিতে পারিনি সময়ের অভাবে। আমার মনে হয় দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। তুমি আগে বলতে চাও? দ্বিতীয় মেয়েটা যেটা দেখতে পাচ্ছি, মানে একদম ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে সে। এবং আরেকটা বিষয় হয়, মেয়েটার কিন্তু আসলে এক ধরনের ওর প্রতি একটা ডিপেন্ডেন্সি, ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে হাজব্যান্ডের প্রতি, মানে ছেড়েও আসতে পারছে না এরকম একটা জায়গা। তবে রিসেন্টলি ডিসিশন নিচ্ছে যে একটু ছেড়ে আসা প্ল্যান করছে। আর তার বাচ্চাকে নিয়ে তার একটা জগৎ আছে, এবং আমি যেটা মনে করি যে সে তার বাচ্চাকে কেন্দ্রিক কোনো একটা করতে পারে। আমি অনেক মাকেই দেখেছি যখন তার একটা বড় একটা জায়গা থাকে তার বাচ্চাটা, এবং তাকে ঘিরে যখন সে একটা পরিকল্পনা করে বা তাকে নিয়ে সুন্দর একটা প্ল্যান করে, তখন হয় কি আস্তে আস্তে তার মার যে একটা ভেতর থেকে যায় আবেগটা, সেই আবেগটা যেমন প্রকাশ করতে পারে। কারণ সংসার লাইফে সে কিন্তু হ্যাপি না, সংসার লাইফ থেকে সে বের হয়ে আসতে পারছে না। আরেকটা জায়গা তৈরি হয় যেটা হলো, বাচ্চাকে যখন সে দেখে যে স্কুলে যাচ্ছে এবং বাচ্চাটা তার মায়ের যে তার আকাঙ্ক্ষাটা সেই জায়গাটা রিফ্লেক্ট করছে বাচ্চাটা, তখন কিন্তু মার একটা পরিপূর্ণতা আসে। দ্বিতীয় এখানে একটা সমস্যা হচ্ছে যে মা যেভাবে বাচ্চাটাকে বড় করতে চাইছেন, বাবা কিন্তু ওটাতে বাধা দিচ্ছে না, কাজে ওর প্যারেন্টিংটা কিন্তু ঠিক মতো হচ্ছে না, প্যারেন্টিংটা আবার ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। এটা একটা জায়গা দেখতে পাচ্ছি। দ্বিতীয় একটা জায়গাটা হচ্ছে, মেয়েটা সারাক্ষণ কিন্তু বলছিল তার সংসারটা কিভাবে চলছে, তার নিজের জায়গাটা কিন্তু একবারও বলেনি। যেটা একটু উনিও বলছিলেন যে আগের ইতে, যে আমরা কিন্তু রিকানেক্ট করতে পারি। তার কিন্তু অনেক রিলেশনশিপ আছে, হয়তো বাবা আছে, মা আছে, তার কোনো একটা ভালো বন্ধু আছে। এই রিলেশনশিপগুলো রিকানেক্ট করলেও কিন্তু যেটা হয়, তার একটা কমফোর্ট একটা জোন তৈরি হতে পারে, যেখানেও সে ভালো লাগা মন্দ লাগাগুলো প্রকাশ করতে পারে। আরেকটা বিষয় আমার মনে হয়েছে এখানে খুব কনসার্নিং একটা ইস্যু, এই হাজব্যান্ডটা আমার মনে হচ্ছে মানসিক কোনো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে তারা দুজনেই যদি কোনো কাউন্সিলিং সাইকেল অথবা ক্লিনিকাসে যেতে পারেন অথবা সাইকিয়াট্রিস্টে যেতে পারেন, সেই জায়গাটা সুবিধা হবে যে কি প্রবলেমের কারণে তার হাজব্যান্ডটা এরকম দীর্ঘদিন ধরে চাকরি ছাড়ছে, আবার চাকরি নিচ্ছে, নিতে পারে আর কি, যদি যেতে সে রাজি হয়, তাহলে সেখানে একটা আমার মনে হয় যে ফ্যামিলি থেরাপি করলে অথবা কাপল থেরাপি করলে সেখানে ভীষণ উপকৃত হতে পারে এই মেয়েটি। এবং আরেকটা হতে পারে, মেয়েটার যে হবিটা আছে তার লাইফে তো অনেক, প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে,
আমার মনে হয় সে সংসার লাইফে সে কোনো স্বপ্নই দেখতে পায়নি, সেই স্বপ্নের জায়গাগুলো সে একটু একটু করে নিজের মতো করে করতে পারে, হয়তো নিজেকে ভালোবেসে যেটা করা সেই জায়গাগুলো। এখানে আমি একটু অ্যাড করছি, মানে আমি যেটা মনে করি যে শি ইজ হেডিং টুয়ার্ডস ডাবল ডিপ্রেশন, বিকজ উনি ডিসথাইমে তো একটা ডেভেলপ করছে, বিকজ সে নিরন্তর জীবনযাপন করছে, তার সঙ্গে ডিপ্রেশন ডেভেলপ করছে। তো যখন অ্যানেডোনিয়া ডেভেলপ করে যায় তখন তো ইট বিকামস ডাবল ডিপ্রেশন। সেই জন্য শি মাস্ট সিক হেল্প অফ প্রফেশনাল হেল্প, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং দুজনকে দরকার। তার সঙ্গে তার হাজবেন্ডকে সে যদি নিতে পারে, এবং সবচেয়ে বড় কথা হলো তার নিজস্ব যে অ্যাভিনিউ, সেই অ্যাভিনিউটাকে এক্সপোজ করা, যাতে করে সে আনন্দ আহরণ করার যে ক্ষমতা সে যেন রিগেইন করে। তো আমি অ্যাডভাইস করবো তার নিজস্ব হবিগুলোকে আবার রিভাইভ করা, শুধুমাত্র মেয়ের মধ্যে না, নিজেকেও, মানে যাতে করে সে প্রকাশ করতে পারে। আমি তাকে অ্যাডভাইস করবো এই কাজটা করার জন্য। আমি এবং সে দুই জায়গায় যাবে, কিন্তু সে কাউন্সিল সাইকিয়াট্রিস্ট যাবে এবং সাইকিয়াট্রিস্ট বোথ সবার কাছে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সে করেছিল যে ও কি আসলে অসুস্থ না শয়তান, এটা আমি বুঝতে পারছি না, এটা শয়তানি কিনা, এরকম একটা প্রশ্ন। প্র্যাকটিক্যালি এটাতে ইভালুয়েট করতে হবে সাইকিয়াট্রিস্টকে এন্ড সাইকোলজিস্টকে বোথ থ্রু কোশ্চেনিয়ার, একদম আইদার DSM-5 অর অন্য কোশ্চেনিয়ার থেকে তাকে করতে হবে। সেই জন্য তাকে হাজব্যান্ডকে নিয়ে যেতে হবে তাদের কাছে। হ্যাঁ, মানে হাজবেন্ড যদি আদৌ দায়িত্ব নেয়, আসলে শুধু নিয়ে গেলে তো হবে না, হি হ্যাজ টু ফলো দ্য ট্রিটমেন্ট। অনেক সময় হয় কি যে হয়তো মানে জোরজার করে নিয়ে যাওয়া হয়, বাট যদি কমপ্লাই না করে তখন কিন্তু তাদেরকে সুস্থ করার কোনো উপায় থাকে না। ইভ্যালুয়েট কিন্তু করা হয়নি। হ্যাঁ, whether he is suffering from a disease or not. হ্যাঁ, সেটাই, ওইটাও ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্টটা হওয়া দরকার। আমরা একটাই করি, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বল। ম্যাম, আসলে আজকের যে টপিকটা এটার উপরে আমার কথা না, আমার কথাটা ছিল গত পর্বের যে টপিকটা ওইটার উপরে। ওকে, নো প্রবলেম, বলো কি ছিল গত পর্বে। গত পর্বে টপিকটা ছিল মানে রিলেশনশিপ বিল্ড আপ নিয়ে, যেটা মনে হয় রিলেশনশিপ মানে সম্পর্ক কিভাবে কি করে ভালো করতে হয়, সুন্দর করতে হয়। হ্যাঁ, বলো। ম্যাম, আমার একটা প্রবলেম বলবো না, আমি আসলে আমার একটা বেবি আছে, অ্যাডাপ্টেড বেবি। ওকে। হ্যাঁ ম্যাম, বেবিটার বয়স যখন 2 বছর, তখন আমি ওকে অ্যাডাপ্ট করি। 2 বছর বয়সে? জি, অনেক দেরি করে। হ্যাঁ, মানে বিষয়টা আমি বলি, ও হচ্ছে আমার ছোট দেবরের মেয়ে। আচ্ছা। আমাদের আসলে বিয়ে অনেকদিন হয়, আমি অনেক ট্রিটমেন্ট করেছি বাংলাদেশ, ইন্ডিয়া, এমনকি 2-3 বার টেস্ট টিউব বেবি ট্রাই করছি, কিন্তু বেবি আসেনি। তো তারপরে ও যখন ওর মায়ের মানে কনসেপ্ট করে, তারপর থেকে তারা আমাকে বলছিল যেটা ছেলে হোক মেয়ে হোক তোমাকে দিয়ে দিবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, কিন্তু এত দেরি করে অ্যাডপ্ট করলে যে মানে ও তো তখন ওর মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। না ম্যাম, যেটা হয়েছিল ওই সময় আমি ইন্ডিয়াতে ছিলাম, মানে টেস্ট টিউব বেবির জন্য আমি ইন্ডিয়াতে যাই এবং 2-3 বার ট্রাই করি, এর জন্য এই টাইমটা আমার লেগেছিল ওখানে। তো তারপর দেশে ফিরে আসার পরে আমি ওকে নিয়ে আসি আমার কাছে, নিয়ে আসি আমি 2017-র 1 মেতে। আর ওকে আমি মানে লিগালি নিয়ে হচ্ছে 2017 ডিসেম্বরে, লিগালি মানে পেপার করে রোটারি ক্লাবের মাধ্যমে আইছি। ওকে যখন আমার কাছে নিয়ে আসি, তারপর থেকে যাই হোক ও তো একটু ওর মায়ের সাথে একটা হয়ে গেছে, মানে 2 বছরের মধ্যে কিন্তু ভালো মতো অ্যাটাচমেন্ট হয়ে যায় আর কি। অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো যাই হোক ওকে আমার কাছে নিয়ে আসার পরে আমি ওকে এমন ভাবে তৈরি করছি যে এখন আমার সঙ্গে মোটামুটি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। ওর মায়ের সঙ্গে আর দেখা হয়নি তারপর? না, হ্যাঁ, অনেকবার দেখা হচ্ছে, কারণ যেহেতু আমরা একই বাড়ির। ওর মা আমার হাজবেন্ডের কাকে কি ডাকে? ওর তোমাকে কি ডাকে, মাকে, ওর নিজের মাকে কি ডাকে? আমাকেও মাই বলে আর নিজের মাকে ছোট মা বলে। মানে ওকে যেটা হচ্ছে জন্মের পরে ওকে শিখানো হচ্ছে এটা যে আমি ওর মা, আর ওর যে বায়োলজিক্যাল মাদার তাকে বলা হচ্ছে ও তোমার, মানে আমি চাকরি করতাম, আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করতাম, যার জন্য তোমার মা চাকরি করে বিধায় তোমাকে এখানে রেখে গেছে। ছোটবেলায় এটাই ওকে শেখানো হচ্ছে, মানে ও জন্মের পরে থেকে ওকে এইভাবেই তারা। মানে তুমি হচ্ছে ওর আসল মা, তুমি চাকরি করো বলে ওকে ছোটবেলা থেকে তোমার কাছে ছিল না আর কি। আচ্ছা, ঠিক আছে, বলো। বোঝানো হচ্ছে এবং আমার হাজবেন্ডকে ও বাবা বলে ডাকে, বাবাই শেখানো হচ্ছে, এবং ওর যে বায়োলজিক্যাল বাবা তাকে ও ছোট বাবা বলে। আচ্ছা, তোমার ছোট বাবা বলে।
তো যাই হোক সেটা আর না, এখন 2 বছরও আমার কাছে আছে। আমরা বছরে 1 বার বা 2 বার বাড়িতে আপ ডাউন করি, তখন ওদের সঙ্গে আমাদের দেখা হয়। বা এই 2 বছরের মধ্যে মা কিন্তু খুব একটা মানে ওর সঙ্গে কোনো খোঁজ খবর নেওয়া, ফোন করা এরকম খুব একটা করেনি। মানে দেখা হয় এইটুকু, আমরা কথা বললে কথা বলে, না হলে বলে না। কিন্তু ইদানিং মানে ওর বায়োলজিক্যাল মা খুব খোঁজ খবর নেননি তখন নেননি। আচ্ছা, এই 2 বছরের মধ্যে ইদানিং দেখা গেছে ওর মা আমাকে মানে সপ্তাহে 2 দিন 3 দিন করে ফোন করছে, বাচ্চার খোঁজ খবর নিচ্ছে, সে কি খাচ্ছে, কি ঘুমোচ্ছে, কি স্কুলে। এবার আমি তাকে স্কুলে দিলাম 4+ হলো আর কি, 4 বছর 2 মাস বয়স। এবার আমি একটা স্কুলে দিয়ে দিই। এখন বাচ্চাটার বয়স কত? 4 বছর 2 মাস। 4 হয়ে গেছে। আচ্ছা, মানে তোমার কাছে আসার পর থেকে ওর যে বায়োলজিক্যাল মা তেমন খোঁজ খবর নেননি? তখন নেয়নি, কিন্তু এখন আবার নিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক এটা তো মানে ওর মায়ের দিক থেকে বা ওর বাবা যে কোনো আগে খুব একটা খোঁজ খবর নিতেন না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রায় ফোন টোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। প্লাস এই আমার হাজবেন্ড আবার যেটা করছে, এই বাচ্চা যখন যা করছে প্রত্যেকটা ছবি তাদেরকে পোস্ট করছে, পাঠাচ্ছে। হ্যাঁ, তারা ওটা দেখে তারা মানে জানি না, হয়তো ভিতরে ভিতরে তারা মনে করে এটা যে বাচ্চাটা আমাদের কাছে থাকলে এরকম হতো বা এই হতো। হ্যাঁ, খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা। আর একটা হচ্ছে যে ওর যে মামা, মানে বায়োলজিক্যাল মামা, যে কিছুদিন আগে তার বিয়ে হচ্ছে, আচ্ছা, সে মামা ফোন করে জাস্ট আমাকে একদম এইভাবে বলছে, আমার একটা মাত্র ভাগ্নি, তাকে ছাড়া আমি কিছুই ভুল করবো না। আচ্ছা, হ্যাঁ, তোমরা ওকে নিয়ে আসতেই হবে। ওর এই কথাটা শুনে আমার মনে হলো যে ওরা ওকে আমাকে ঠিকই লিগেলি দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মন থেকে তো ওরা দিতে পারেনি, এবং ওরা কখনো না কখনো মনে হয় ওকে আবার দাবি করছে। আচ্ছা, তো এখন আমার কি করা উচিত? আমি কি আসলে ওদের সাথে সম্পর্কটা এরকমই রাখবো, এই মানে যাওয়া আসা দেখা করা এরকমই রাখবো, নাকি আমি ওদের সাথে মানে সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিব, যে না ওর সঙ্গে তোমরা কোনো যোগাযোগ রাখবে না বা কথাবার্তা বলবে না বা এই ধরনের কিছু? such a critical question তুমি জিজ্ঞেস করেছো। অনেকই কমপ্লিকেটেড ইস্যু এটা। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে আমার, যে ওকে তো আমি বলি বা অন্য যে কেউ বলুক, আমি যখন বললামই না বা আমার হাজবেন্ড বললোই না, এটা কিন্তু কোনো না কোনো ভাবে ওটা অ্যাকচুয়ালি জানবে যে ওইটাই আমার কথা ছিল। এখন আমরা যদি আমি ওর কাছ থেকে কখনো কোনো কিছু গোপন করতে চাই না, মানে কিন্তু গোপন তো প্রথমেই করে ফেললে তোমরা। না ম্যাম, আমরা প্রথমে যেটা গোপন করছি সেটা কিন্তু যদি বলেন আমি করছি তাহলে এটা ঠিক না, এটা ওরাই করছে। মানে এই যে 2 বছর যে ওখানে ছিল, ওর মানে বাবা মাই কিন্তু ও গোপন করছে এখানে। ঠিক আছে, এখন তো গোপন করা হয়ে গেছে, মানে কথাটা হচ্ছে যে ওর সাথে একটা মিথ্যাচার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন তো সেটা একটা, ও তো একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা এখন তোমার প্রথম প্রশ্নটা ছিল যে ওদের সঙ্গে যোগাযোগটা অব্যাহত রাখবো, যাওয়া আসা থাকবে, নাকি তুমি সম্পূর্ণ আলাদা করবে নিজেকে, সেটা তোমার প্রথম প্রশ্ন। এবং আমার প্রশ্ন হচ্ছে যে সেটা করলে তোমার হাজবেন্ড কি মানবেন, আলাদা করে ফেললে নিজেদের? এখানে আমার একটা বড় যে আমার হাজবেন্ড সাথে আমি এটা নিয়ে কথা বলছি যে ওর মা তো মানে এরকম ফোন করছে, যদি ওকে কি আবার তারা নিতে চায় বা এতটা সিম্পেথিতে কেন দেখাচ্ছে, আগে তো এতটা করেনি। তখন ম্যাম আগে এখানে একটু বলিনি, ওর বাবা কিন্তু একজন অ্যাডাপ্টেড। ওর বাবাও অ্যাডপ্টেড? না, ওর বাবা না, ওর বাবা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড। ড্রাগ এডিক্টেড? আচ্ছা, তার মানে ওর রিয়েল ফাদার ড্রাগ এডিক্টেড? এর জন্য কিন্তু তাদের হচ্ছে প্রথমে একটা ছেলে হয়, তারপরে মেয়েটা, তারপরে ওই বাচ্চাটা হওয়ার প্রায় 1.5 বছরের মধ্যে আর একটা ছেলে হয় তাদের। তিনটে বাচ্চাকে টেক কেয়ার করা ওদের মানে সামর্থ্যের বাইরে ছিল। তারপরে যেহেতু বাবা তেমন কিছু করছে না, আবার এরকম একটা প্রবলেম, যার জন্যই ওর মা ওই সময় আমাদেরকে একটু বেশি ইনফ্লুয়েন্স করছে, নিয়ে নাও এরকম। আমরা আসলে বাইরে থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ভিতরে ওরা এরকম বলছে, এর জন্যই আমার হাজবেন্ড দিয়ে বলল। এখন আমার হাজবেন্ড বলছেন যে যদি তারা কখনো নিতে চায় তাহলে আমি বাচ্চা দিয়ে দিব। তাহলে আমরা দিয়ে দিব, বাচ্চা দিয়ে দেবে? ও, বাচ্চা তো একটা খেলনা না, একবার একজন নিয়ে খেলবে, সেটা তো হবে না। সেটা একটা ব্যাপার, একটা মানুষ তো। এটা আমি কি ওকে ছাড়া থাকতে পারবো?
তুমি থাকতে পারবে না সেটা তো একটা বড় একটা ইস্যু আছে, বাট ও যে একটা নরম মন, কচি মন এখনো, ওর সাথে কিন্তু একটা খেলাধুলা অলরেডি চলছে। হ্যাঁ, সো এটা ওর সাথে খেলা করাটা মানে ওর জীবনটাকে শেষ করে দেওয়া। যাই হোক, এটা নিয়ে অ্যাডপ্টেড বাচ্চা অনেকগুলো আমার কাছে এসছে বড় হওয়ার পরে, সো আমার কিছু অভিজ্ঞতা আছে। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন পেলাম না, প্রথম প্রশ্নটা পেয়েছি। মানে আমি যেটা বুঝছি যে দ্বিতীয় প্রশ্নটা আমার ছিল যে আসলে যদি কখনো ও তো কখনো না কখনো এটা জানবে যে ওটা বাবা মা। হ্যাঁ হ্যাঁ, ওরা জেনে যায়। আমার কাছে যতজন এসছে সবাই জেনে গেছে, জেনে কষ্ট পেয়ে এসেছে ওরা। হ্যাঁ ম্যাম, আমি চাচ্ছি এই বিষয়টা আমি জানাবো, অন্য কেউ জানানোর আগে আমি ওকে জানাবো যে আসলে এই কারণে তোমাকে আমার কাছে রাখা হচ্ছে বা আমি এনেছি, বা সেইটা কোন বয়সে আমি ওকে জানাইলে মানে ও এটা নিতে পারবে, এই টেস্টটাও নিতে পারবে যে এই বয়সে যদি আমি ওকে জানাই যে হ্যাঁ এটা বাবা মা। বৈজ্ঞানিক ভাবে বলা হয় যে অনেক ছোট বয়সে ভিন্নভাবে বলতে হয় যে তুমি আমাদের হৃদয়ে ছিলে, মনের মধ্যে ছিলে, তুমি আমি তোমাকে গর্ভ থেকে আমার ভেতর থেকে তুমি আসোনি, কিন্তু তোমার মনের মধ্যে ছিলে বলে তুমি এসছো। অনেক ছোট বয়স থেকে একটু একটু করে প্রিপেয়ার করতে হয় বাচ্চাদেরকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এখানে বলি আমরা কিন্তু ওকে সবসময় এটাই বলি যে তুমি মানে আমার গর্বে বলছো সেটা বলি না, আমরা তোমাকে ঈশ্বর আমাদেরকে দিচ্ছে বা গড আমাদেরকে দিচ্ছে, তুমি না ওইটাও ঠিক, ওটা ও পরে বুঝতে পারবে। তো ঈশ্বর তো দিয়েছেন, ঈশ্বর তো দিয়ে দেন না। যাই হোক, আমি আমার অতিথিরা বসে আছেন, তোমার প্রশ্নগুলো পেয়েছি যে তুমি বলবে এবং তুমি বলতে চাইছো, তুমি কি তোমার প্রশ্ন কি এটা যে তুমি বলবে, কখন বলবে, দ্যাট ওয়াজ ইয়োর কোয়েশ্চেন। তোমার দুটো প্রশ্ন পেয়ে গেছি, তুমি একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? না, উনি কিন্তু ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন কেন তাকে এটা মানে করতে দেওয়া হয়েছে। ওর কাছে কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন? না, আমার কোনো প্রশ্ন নাই। তোমার কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ, একদম পরিষ্কার তোমার প্রশ্নগুলো, এবং খুব তুমি যে এত বোঝো, এত সুন্দর সচেতন মন তোমার, এজন্য তোমাকে অনেক বেশি প্রশংসা করছি। আর আমাদের তো তোমার সঙ্গে থাকলাম আমরা, তুমি আমাদের কথা শোনো, কেমন? ডক্টর বলেন। এখানে একটা এই আপনি যেটা বললেন না, এটা খুবই মানে ইটস এ ভেরি ক্রিটিক্যাল ডিসিশন। ফার্স্ট হলো যে যদি ওরা ডিমান্ড করে তাহলে আমরা কি করব, আমি দিব কি দিব না, এর উত্তর প্র্যাকটিক্যালি সরাসরি আমরা কেউ দিতে পারবো না। এবং এটা বাচ্চার মনের মধ্যে কি ধরনের তোলপাড় করবে, কি ওর অ্যাটাচমেন্ট ফিগার অলরেডি দুটো অ্যাটাচমেন্ট ফিগারের সাথে সে অ্যাডজাস্ট করেছে, এরপরে তার কি হবে আমরা জানি না। কার সঙ্গে সে আইডেন্টিফাই করবে সে এখনো টের পায়নি, কার সঙ্গে আইডেন্টিফাই করবে। অলরেডি কিন্তু ওর মস্তিষ্কে কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেছে। হি অর শি ইজ হ্যাভিং 4.5 years হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিছুদিন পরে আইডেন্টি ক্রাইসিস যখন শুরু হবে, অতএব অলরেডি কিন্তু তার টার্ময়েল একটু শুরু হয়ে গেছে আর কি। এইটা একটা বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে ধরনের কাজ করছি এটা প্র্যাকটিক্যালি সত্যিকার অর্থেই এটা যুক্তিসঙ্গত কিনা, এটা আমরা আমাদেরকেই প্রশ্ন করা উচিত যে আমরা এই ধরনের করা উচিত কিনা। এখন যে উদ্দেশ্যে করা হয়েছিল যে তাকে ভালো পজিশনে নিয়ে আসা, তো একটা হয়তো সফল হলো, কিন্তু এই যে বারবার করে তাকে ট্রান্সফার করার যে বিষয়টা এইটা। আর দ্বিতীয় যে উনি প্রশ্ন করেন যে আমরা কখন বলা উচিত, এটা তো প্র্যাকটিক্যালি আপনি শুরুতেই বলেছেন যে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে এটা এক্সপোজ করতে থাকবো, এবং আমরা আগে থেকে প্রিপেয়ার থাকবো যে আসলে তার সাইকোলজিক্যাল কিছু আপসেট হবে, শুরু থেকে যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে মনে হয় যে কিছুটা প্রিকশন আমরা নিতে পারি। সেইটুকুই আমি অ্যাডভাইস করব, আমার মনে হয় এটা বেটার হবে। আর আরেকটা তো ছিল যে অন্য প্রশ্নটা ছিল যে ওরা আলাদা করে ফেলবে কিনা, এটার প্রশ্নের জবাবও আমরা জানি না। প্র্যাকটিক্যালি আমি বললাম যে এই প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারবো না যে এটা প্র্যাকটিক্যালি আমরা করা যাবে কিনা, মানসিকতার মধ্যে কি ছাপ এটা কখনো পারবো না। তবে আমার একটা পয়েন্ট আছে যে যেহেতু মা হিসেবে তাকে নিয়ে এসছে, মায়ের যে রোলটা সেই জায়গাটাতে আমার মনে হয় বাচ্চাটা আসলে ডিপ্রাইভ হতে পারে না। হ্যাঁ, যেহেতু ওখান থেকেও তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, মা হিসেবে তার যে রোলটা কিন্তু তিনি পুরোপুরি সে পালন করে। অ্যাটলিস্ট দেখা যাবে যে এখান থেকে তার ভেতরে একটা সময় গিয়ে হয়তো মনে হবে যে আমার এই মা কিন্তু অনেক করেছে আমার জন্য, সেখান থেকে হয়তো টার্ন করতে পারে।
এটা আমার একটু লেগেছে। মানে বাচ্চাটাকে মা হিসেবে রোলটা হচ্ছে বাচ্চা যাতে প্রপার সিকিউর অ্যাটাচমেন্টটা হয়, এবং আপনি যেটা বলছিলেন ধীরে ধীরে ওকে রেডি করা, এবং একটা পর্যায়ে প্রবলেম হলে সেই জায়গাটা কিভাবে কোপ করবে সেই জায়গাগুলোকে করা। এবং অলরেডি ওর সাথে একটা মিথ্যাচার হয়ে গেছে, সেটাও ওকে আস্তে আস্তে তৈরি করা, ওকে যে তুমি তোমাকে হয়তো আমরা ঠিকমতো তখন বলতে পারিনি, কিন্তু তুমি আসলে ওর গর্ভে হয়েছো, তোমরা ভেতরেই থাকো মায়ের ভেতরে, তুমি ওর ভেতর থেকে এসছো, কিন্তু আমি তোমাকে চেয়েছিলাম, আমরা ভীষণভাবে চেয়েছিলাম, ওই জন্য তুমি আমাদের কাছে আসো, এবং তুমি ভীষণ মূল্যবান, ভীষণ প্রেশাস, তোমাকে আমরা তোমার মতো করে সবসময় আদর করব। দেখা যাবে যে ওর যে একটা খুব প্রেশাস গিফট ফর देम, এটা যেন বাচ্চাটা ফিল করে, বাচ্চাকে জড়িয়ে ধরে বলা যে তুমি আমাদের জীবনে ভীষণ একটা মূল্যবান। বর্তমান অ্যাটাচমেন্টটাকে আরেকটু স্ট্রং করতে পারলে বেটার হবে, এটা আমি বিশ্বাস করি। এবং এই যে বাবা যে বলছে ওরা চাইলে দিয়ে দেব, আমি মনে করি একদম ঠিক হবে না সেটা। আমি এই বিষয়ে বলছি যে এখানে একমত হতে হবে দুইজনেরই। হ্যাঁ, একমত হতে হবে, এবং এখানে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে বড় হলে চাইলো আর দিয়ে দিলাম, এটা আমি একদম ভীষণ সুইসাইডাল কেস পেয়েছি এরকম, যে তাদেরকে বারবার করে স্থানান্তর করা হয়েছে, which is very harmful। একটা ফোন আছে আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি। ম্যাডাম, আপনার অনুষ্ঠানটা আমি খুব লক্ষ্য করছি, এবং আপনার সাথে আমার খুব জরুরি কিছু বলার আছে। আমি খুব দোটানায় ভুগছি। দোটানায় ভুগছো? আচ্ছা, বলো। আজকে 20 বছর যাবত আমি খুব দোটানায় ভুগছি। আমার বিয়ে হয়েছে 99-তে। আমার এখন বর্তমানে 3টা বেবি। তো আমার মাদার ইন ল আর আমার হাজবেন্ডের সাথে হলো প্রবলেম। আচ্ছা। তো আমার শাশুড়ি আমার হাজবেন্ডের সাথে অনেক বড় গাদ্দারি করেছে, যার কারণে সে এখন আমার থেকে আলাদা হয়ে গিয়েছে। শাশুড়ি আলাদা হয়ে গেছে? না না, আমার হাজবেন্ড একই বাড়িতে থাকে। আচ্ছা। শাশুড়ির সাথে কথা বলে না, আমার সাথে কথা বলে না। সে ড্রয়িং রুমে ঘুমায়, আমি বাচ্চাদের নিয়ে রুমে ঘুমাই। মানে হাজবেন্ড তোমার সাথে বিচ্ছিন্নতা করেছে, শাশুড়ির সঙ্গে তার মায়ের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। তো আমি একদম আলাদাভাবে একই জীবন যাপন করছি। একই। কতদিন ধরে? এই তো আমার বড় মেয়েটা হয়েছে 2001-এ, 2003 থেকে। 2003 থেকে 19 পর্যন্ত তোমরা এই আলাদা আছো? না, একই বাড়িতে। একই বাড়িতে, কিন্তু একটা বিচ্ছিন্ন বসবাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বলো। আমি এখন মানে অনেক কিছু করেছি, আইন আদালত, সালিশ, তারপর হলো পুলিশ কেস, অনেক কিছু হয়েছে, কিন্তু ওর জন্য আমি কিছু করতে পারছি না। তো ওর বাবা মাকে যখন আমি বলি ওকে ট্রিটমেন্টে দিতে, ওরা দিবে না। তো কাকে ট্রিটমেন্টে দিতে? আমার হাজবেন্ডকে। কিন্তু ট্রিটমেন্টে না দিতে দিতে সে অসুস্থ হয়ে গিয়েছে। মানে সে বাবা মাকেও বিলিভ করে না, আমাকেও বিলিভ করে না। সে সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মানে সে ড্রাগ এডিক্টেড হয়ে গিয়েছে। তো আমি ওকে 6 বারের মতো ট্রিটমেন্টে দিয়েছি, বাট ট্রিটমেন্টে দিয়ে কোনো লাভ হয়নি। মানে ওর মা বারবারই ওর সাথে কাহিনী করে পাশে আসলে, মানে আমার ওকে দেখায় আমার সাথে খারাপ বিহেভ করে। মাও কি একই বাড়িতে আছেন? একই বাড়িতে। তো খারাপ ব্যবহার করে দেখে এখন আমার হাজবেন্ড এখন এগুলো পছন্দ করছে না। কি হয়েছে? আসতেছি পরে। হ্যাঁ, বলো। সো হ্যালো হ্যালো, লাইনে আছো তো, যাও না তুমি। আচ্ছা যাও। হ্যালো। হ্যাঁ, শুনছি ম্যাডাম, সরি। তো এখন ও এতটাই অসুস্থ হয়ে পড়েছে, মানে আমি আর এভাবে জীবনযাপন করতে পারছি না। মানে আমার বাচ্চাদেরও প্রবলেম হয়ে গেছে, হাজবেন্ডেরও, আমারও। তো আমি এগুলো ভুলে থাকার জন্য সকাল 7টা বের হয়ে যাই। সারাদিন আমি স্কুল করি, বাসায় এসে 4টা বাজে, এসে কাজকর্ম করি। ও সারাদিন বাসায় বসে থাকে, ঝগড়া, চিল্লাচিল্লি, মারামারি। শ্বশুর শাশুড়ি সামনে দাঁড়ায় থাকে, কিচ্ছু বলে না। শ্বশুরও আছেন? হ্যাঁ, ওদের সামনে আমার সাথে এরকম করেছে 20টা বছর। এখন আমি ওদের সামনে যেতে লজ্জা বোধ করি। এখন ওদেরকে দেখলে আমার কেমন জানি লাগে, কিন্তু বাচ্চাদের জন্য, হাজবেন্ডের জন্য আমি বের হচ্ছি না। তো আমি এখন এইভাবে আর কতদিন থাকবো? হাজবেন্ডের জন্য বের হচ্ছ না মানে বাড়িটা চালাচ্ছে কে? আমার শ্বশুরের বিজনেস, শ্বশুরের বাড়ি, বিজনেস আছে। ওকে। কিন্তু ও বাবা মাকে অনেক ভালোবাসে, কিন্তু বাবা মার থেকে আঘাত পাওয়ার পরে সে এরকম হয়ে যায়। সেটাই। আর বাচ্চাদের পড়ার খরচ টরচ এগুলো শ্বশুর সব দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ভাড়া আছে, বাড়ি আছে, দোকান আছে, ব্যবসা আছে, কিন্তু আমার শাশুড়ি আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করতে চায়
চায় না। তো ট্রিটমেন্ট না করতে চাওয়াতে সে এখন এমন হয়ে গিয়েছে, সংসার, বাচ্চা কাচ্চা, লেখাপড়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, সে কিছুই করতে পারে না, সারাদিন বাসায় থাকে এবং তার হাই কোলেস্টেরল। তো এখন আমি ওকে বলি একটু বাচ্চাদের নিয়ে বাইরে যাও, একটু বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করো, কথা বলো, আমাকে একটু সময় দাও। সে কোনো কথাই শোনে না, এগুলো বললে সে আরো চিল্লাচিল্লি করে। তোমার সাথে নরমাল কথাবার্তা হয় না? তেমন হয় না। তো ধরেন উনি সারা রাত তো সে সজাগ থাকে, আমি তো সকালে 8টার দিকে স্কুলে চলে যাই, সে আমাকে কথাও বলে না, ডাকেও না, সামনেও আসে না। আমি ইচ্ছা করে যাই, ভাইয়ের মতো দিয়ে যে কথা বলি, ওর ব্যাপারে জানতে চাই, ওর ভালো মন্দ শেয়ার করতে চাই। ও এক কথায় বলে সামনে থেকে সরো, আমার ভালো লাগে না। তো আমি কি ড্রাগ নিচ্ছে তুমি জানো? অনেক কিছুই খায়, বাট আমি এখন এগুলো থেকে সে বের হতে চাচ্ছে, কিন্তু ওর বাবা মা আমার গায়ে 3বার হাত উঠিয়েছে। 3বার হাত উঠানোর পরে ও আরো অসুস্থ হয়ে গিয়েছে। তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আমার শ্বশুর। তোমার গায়ে হাত তুললে আবার তার মন খারাপ হয় না? হ্যাঁ হ্যাঁ। তো এগুলো করার পরে এই সেপ্টেম্বর মাসের 8 তারিখে আমার গায়ে আমার শ্বশুর শাশুড়ি হাত উঠিয়েছে আমার বাচ্চাদের সামনে, খুব জঘন্য ভাবে। এরপরে আমি থানায় যাই, কেস করি। আমার হাজবেন্ড বলে তুমি আমার মুখের দিকে তাকিয়ে আমার বাবা মাকে মাফ করে দাও, কিন্তু তারা 3বার এই ঘটনা করেছে। আর আমার হাজবেন্ড করতেছে 20 বছর ধরে। তো আমিও তো একটা মেয়ে মানুষ, আমার 3টা বাচ্চা আছে, আমার ছোট বাচ্চাটা অটিজম হয়ে গিয়েছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার ওই বেবি পেটে থাকা আমাকে 10 বার খাটের থেকে ফেলে দিয়েছে। আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে ঠিকই, বাচ্চা এখন কম কথা বলে, তারপর খিচুনি হয়ে গিয়েছে। ওকে সব সময় আমার 5টা ওষুধ খাওয়াতে হয়। ওকে অটিজম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। মাসে 10 দিন আমি ক্লাস করাতে পারি না। অন্য বড় 2টা বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি বেশি করি, ওকে সময় দিতে পারি না। তো ছোট ছেলেটা লোডও নিতে পারে না। আমার বাসা হলো পুরান ঢাকায়, আর স্কুল হলো লালমাটিয়া এ ব্লকে। তো আমার 7:30 বের হয়ে যেতে হয়। আমি ওদের মুখের দিকে তাকালে তখন আমি সংসার থাকতে পারছি না। এখন আমি কি করবো আমি বুঝতে পারছি। 20টা বছর আমি নষ্ট করে ফেলেছি। বাচ্চাদের জন্য কষ্ট হচ্ছে, আমার জন্য কোনো সমস্যা নেই। ওদেরও সবসময় মন খারাপ থাকে। ওদের অনেক কষ্ট করে কাউন্সিলিং করে আমি পরীক্ষা দেওয়াচ্ছি, লেখাপড়া করছি। ওদেরও পড়াশোনায় মনোযোগ নাই। মানুষের থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক, সবার থেকে টাকা পয়সা নিয়ে ওদেরকে কাউন্সিলিং করাচ্ছি। ওর বাবাকে ট্রিটমেন্টে দিয়েছি, কিন্তু আমি একবার ট্রিটমেন্টে দিয়েছি, আমার নামে থানায় জিপি করেছে। দ্বিতীয়বার ট্রিটমেন্টে দিয়েছি, শ্বশুর শাশুড়ি আমাকে মেরেছে। ওদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু ওরা কেন ট্রিটমেন্ট করতে চায় না তুমি কি বুঝতে পারো? না, ওই যে হিংসা। আমার শাশুড়ি কাউকে টাকা পয়সা দিবে না। ছেলে হয়েছে দেখে কি হয়েছে, তার যে পেটের সন্তান সে টাকা কাউকে দিতে চায় না। আচ্ছা, ওকে। ছেলেকে তো আদরই করে না মনে হয়। না, আদর করে না। আমার হাজবেন্ড এগুলো বুঝতে পারে, সেটাই, ওইটা থেকে আঘাত পেয়েছে। আর তোমার বাচ্চাদের বয়স কত এখন সন্তানদের? আমার মেয়ের 16 তারিখে 18 বছর হবে। আর এই বড় ছেলের 14, ছোট ছেলের 8 বছর। ওরা কি পড়ালেখা করতে পারছে ঠিকমতো, মনোযোগ দিতে পারছে? ওদের মন পারছে না, বাট আমি কাউন্সিলিং করিয়ে, ডাক্তার দেখিয়ে, অনেক কিছু করে আমি ওদেরকে একটা লাইনে এনেছি। বাট ওরা মাঝে মাঝে আমার থেকে দূরে সরে যায়, বলে এত কিছু সহ্য করেছো, এখন আমরা আর যাবো না তোমার সাথে, তুমি চলে যাও। ওরা বাবার প্রতি মনোভাব কি ওদের? ভালোবাসে, বাট ঘরে এরকম করলে আবার রাগ করে। মানে ওরা ওর বাবাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। মানে আমি চাচ্ছি আমরা ভালোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ওকে ডাক্তার দেখাই। বাবা, হ্যাঁ, একটু আমাদের অতিথিরাও প্রশ্ন করতে পারেন, বাবা কি কখনো ভায়োলেন্ট হন তোমার সাথে বা বাচ্চাদের সাথে? হ্যাঁ, যখন ভালো থাকে, আর যখন খারাপ থাকে খুব উত্তেজিত হয়ে যায়, গায়ে হাত তুলছে। বাচ্চাদের গায়ে হাত তোলে? হ্যাঁ, সব সময়। ওকে, তুমি একটু লাইনে থাকো। তোমার প্রশ্নটা কি আজকে? প্রশ্নটা হলো, ম্যাডাম আমি জীবন থেকে বের হতে চাই, আমার হাজবেন্ডকে আমি সুস্থ করতে চাই, আমার বাচ্চাদের নিয়ে আমি ভালো থাকতে চাই। তা না হলে আমি সারা রাত ঘুমাই না। আমি সারা রাত বসে থাকি, 2 ঘন্টা ঘুমাই, 6:30টায় উঠে যাই, 7:30টায় আমি স্কুলে চলে যাই। তো আমি এভাবে করতে করতে আমার চোখের নিচে অনেক কালি পড়ে গিয়েছে, কারণ আমি রাত্রে 2 ঘন্টা টাইম পাই। ওই 2 ঘন্টার মধ্যে আমি ছটফট করি, আমার ঘুম হয় না, কিন্তু আমি কোনো ওষুধ খাই না, কারণ ওষুধ খেলে সকালবেলা বাচ্চাদের নিয়ে কিভাবে যাবো। এই জন্য আমি কখনোই ডাক্তারের ওষুধপত্র আমি খাই না। আমি তদবির করি, কিছু সূরা কলম করি, এভাবে করে করে আমি লাইফটা পার করি। একটু লাইনে থাকো, দেখো আমি দেখছি কোনো অতিথিদের প্রশ্ন আছে কিনা। কারো কোনো প্রশ্ন আছে? প্র্যাকটিক্যালি উনি সবকিছু ডেসক্রাইবই করছেন, কোনো প্রশ্ন নেই। আমি ওই কেন চিকিৎসা মানে করা হচ্ছে না
এই সম্পর্কে উনি তো পরিষ্কারভাবে বলছেন, পরিষ্কারভাবে এখন বলেছেন। এটা নতুন করে আমার প্রশ্ন করার কিছু শাশুড়ি নাই। করবে না, আমার শাশুড়ি হ্যাঁ বুঝতে পেরেছি আমরা সেটা। হ্যাঁ জুবেদার চিকিৎসা করার পরে কতদিন ভালো থাকে উনি? ও ভালো থাকে, কিন্তু ওনারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার হাজবেন্ডকে দেখায়। মানে ফলো আপটা কি করা হয়? না না, ও আয়সা যেতে চায়, ট্রিটমেন্ট করতে চায়, তো আমার শাশুড়ি টাকা পয়সা নিয়ে গন্ডগোল করে, তখন আর আমার হাজবেন্ড যেতে চায় না, আবার আগের মতো হয়ে যায়। এই জন্য আমি এখন বুটিক বিজনেস করতেছি, আমি টাকা পয়সা জমাবো, জমায়ে আমার হাজবেন্ডকে আমি ট্রিটমেন্ট করবো। ওদের বাড়ি ঘর টাকা পয়সার আমার দরকার নেই, আমার বাচ্চাদের তার বাবা প্রয়োজন। আমার হাজবেন্ড তো থেকেও নাই, কিন্তু আমার বাচ্চাদের লাইফের জন্য তার বাবাকে প্রয়োজন। এবং আমার মেয়েটা বড়, আমার মেয়েটাকে আর কদিন পর বিয়ে দিতে হবে, আমি মানে এই জন্য টেনশনে আছি। কিন্তু তোমার ভালো থাকতে হবে জানো, তুমি যদি এভাবে মানে দিনের পর দিন কষ্টের মধ্যে থাকো, তোমার জীবনটাও কিন্তু ভীষণ ঝুঁকির মধ্যে আছে। এটা একটু মাথায় রেখো, আমরা আলোচনা করছি, তুমি শোনো। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য তোমাকে। আপনি বলবেন? আচ্ছা, প্রথমে বলি যে উনি একটা জিনিস একদম ফিক্স করছেন যে আসলে উনি ঠিক করছেন যে তার বাচ্চাদের ফাদার ফিগার দরকার। এটা হলো উনি ঠিক করছেন, এটা শি হ্যাজ ডিসাইডেড। উনি ওখান থেকে সরে আসছেন না কিন্তু, নাম্বার 1। নাম্বার 2, যে এটা যে ডিজিজ, এই যে অ্যাডিকশন ডিজিজ এবং ট্রিটমেন্ট করতে হয়, এইটা উনি রিয়েলাইজ করছেন, কিন্তু অন্যরা রিয়েলাইজ করছে, এবং হাজবেন্ডও চাইছে ট্রিটমেন্ট করতে, কিন্তু তার জন্য যে মানে মনিটরি বা অন্য সাপোর্ট তার দরকার, সে পাচ্ছে না। আচ্ছা, ইভেন কেস করে দিচ্ছেন তারা, ট্রিটমেন্টে পাঠালে কেস করে দিচ্ছেন। এবং আমি একটা জিনিস বলতে, যে মানে ভদ্র মহিলার নিজস্ব কোনো ভাই বোন বা বাবা মা তাকে এই বিষয়ে কোনো সাহায্য করছেন নাকি না আমি ঠিক জানি না, মানে এইটা একটা। 2 নম্বর, আপনি যেটা বলতেছেন প্র্যাকটিক্যালি যে হাজব্যান্ড ভায়োলেন্ট হয়, এটা একটা বড় একটা ব্যাপার। ঝুঁকির মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, এখানে দুইজনই ঝুঁকির মধ্যে, মানে ভদ্রমহিলা নিজে এবং বাচ্চারা। এইটা আমার কাছে বড় একটা মানে ঝুঁকি, এই পরিবেশটা। তারপরে যে জিনিসটা হলো যে এখন উনি কি করে নিজের কেয়ার নেবেন। উনি কিন্তু সংসার চালাচ্ছেন, উনি সংসারে কন্টিনিউ করছেন, ছেলেমেয়েদেরকে চোখপাল করছেন, ওনার পক্ষে যেটুকু করা সম্ভব আমরা উপদেশ দিয়েও কিন্তু কিছু, কারণ উনি অনেক বেশি কিছু করছেন। এখানে সবচেয়ে বেশি দরকার ছিল যে হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করা, সেই ট্রিটমেন্টটা আমরা কেউ করাতে পারছে না প্র্যাকটিক্যালি। এবং করাতে পারলে যে সুবিধা হতো, সে এখান থেকে বের হয়ে আসতে পারতো, এই সংসারটা টিকে যেত। বিকজ এই হাজব্যান্ডের বড় অ্যাসেট হলো তার ছেলেমেয়েরাও চাচ্ছে এটা ফাদার ফিগার থাক, আর ভদ্রমহিলাও চাচ্ছেন যে এই হাজব্যান্ডটা থাক। অতএব ভদ্রলোকের অ্যাসেট থাকা সত্ত্বেও কিন্তু সে ট্রিটমেন্টটা পাচ্ছে না অন্য ফ্যাক্টরগুলোর জন্য আর কি। এটা আমার বক্তব্য। এটা আমাদের অভিজ্ঞতা দেখা যায় যে মানে মেয়েটা কিন্তু একটা মহামানবের জায়গায় চলে গেছে, এরকম একটা অবস্থা। স্যাক্রিফাইস করতে করতে আমার জন্য কিছু দরকার নাই, তো সেই জায়গাটা হলো উনি বলছেন যে আমি একটু টাকা পয়সা জমাচ্ছি, ওকে আমি চিকিৎসা করাবো। তার চিকিৎসাটা কিন্তু প্রথমেই প্রয়োজন, ফলো আপটা করা প্রয়োজন। সে বলছিল ভালো থাকে, কিন্তু কিছুদিন পরে আবার সমস্যা ফিরে যায়। আর অনেক বছর ধরে হয়েছে, এটা লং টার্ম একটা ট্রিটমেন্ট দরকার, লং টার্ম ট্রিটমেন্ট দরকার। আর একটা বিষয় হলো যে বাবা মা কিন্তু দেখা যাচ্ছে যে একটা গ্যাপ থাকলেও বাচ্চারা কিন্তু বাবাকে ভালোবাসে, এবং বাচ্চাদের ভালোবাসাটা কিন্তু মানে দুদিক থেকেই আছে, বাবারও আছে বাচ্চাদেরও আছে। সেই জায়গাটা আমার মনে হচ্ছে উনি ভালো হতে চাচ্ছেন। এবং আমি দেখেছি যে অ্যাডিকশন কেস এরকম হয়, দীর্ঘদিন নেয়ার পরে ওরা কিন্তু আর চায় না ওই জায়গায় থাকতে, ওখান থেকে বের হয়ে আসতে চায়। সেরকম একটা জায়গায় কিন্তু সে আমার মনে হয়েছে উপনীত হয়েছে। তো মেয়েটা বলছিল তার সহযোগিতা, অথবা যেটা হয় যে এটা উনি বলছিলেন যে তার ফ্যামিলি মেম্বার ওদের কোনোভাবে সাহায্য করতে পারে, হয়তো সাহায্য চেয়েছে, এত বছরের ব্যাপার না, নিশ্চয়ই চেয়েছে, হয়তো হয়নি আর কি জিনিসটা। তো এখন তো ও আসলে বেরোতেও পারছে না, বিকজ বাচ্চারা এমন একটা বয়সে আছে, 18 বছরের বয়সে, 18 বছরে আছে, ও এই 3টা বাচ্চাকে নিয়ে যাবেই বা কোথায়, কারণ ও তো স্কুলে চাকরি দিয়ে ওদেরকে তো, এবং মেয়েটার বিয়ের সময় হয়ে গেছে, তখন একজন মানে ফাদার ফিগার লাগে। এটা একটা সবকিছু মিলিয়ে আসলে একমাত্র ওই যদি একটু কাউন্সেলিং নেয় এবং নিজের যত্নটা আগে এনশিওর করা। এখানে অন্য বাচ্চাদের নিয়ে অনেক কাউন্সেলিং করিয়েছে, ওদের তো এখন ওরা একটা বয়সে, কম বয়সে আছে, কিন্তু ওর তো বয়সও হয়ে যাচ্ছে। আমার সবচেয়ে বড় উপদেশ হলো উনি নিজের হেলথ বজায় রাখবেন, ও নিজের যত্নটা একদম 100% করতে হবে। উনি হেলদি ফুড খাবেন,
উনি রিল্যাক্সেশন করবেন, বাচ্চাদের যত্ন নেওয়ার সঙ্গে নিজের যত্ন নেবেন, তাহলে উনি বাকি ফাইটটা করতে পারবেন বলে আমার বিশ্বাস। মানে ও রিল্যাক্সেশন মেডিটেশন যেগুলো দরকার ইউটিউবে পাওয়া যায়, মাইন্ডফুল থাকলে মাইন্ডফুল মেডিটেশন, যেটা মাইন্ডফুল মেডিটেশন, এটা মনে করতে খুব হবে। হেল্প সো করতে এই পারে। জায়গাগুলো ও যদি রেগুলার একটা প্র্যাকটিসে থাকে তাহলে হয়তো কিছুটা ওই ব্রেনটা রিল্যাক্স থাকে, কারণ ব্রেনটা প্রসেস করবে আর কি। একটা প্রেসারের মধ্যে আছে। একটা জিনিস আপনি খেয়াল করেন, সে একটা মহৎ কারণে নিজেকে স্যাক্রিফাইস করছে, সেটা যদি সে সত্যি করে ভালোভাবে নিজের জীবনে প্রতিফলিত করে, তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট ওই ডিজাস্টার থেকে মানে বেঁচে যেতে পারে। এবং এই যে 2 ঘন্টা করে ঘুমাচ্ছে, এটাও তো ভীষণ ক্ষতিকর, আর ঘুমটাও ভীষণ দরকার তার, স্লিপ ডিপ্রাইভেশন তার জন্য অনেক ক্ষতি। এবং সে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে পারে যে সে ঘুমটা বেশি হবে না, কিন্তু একটু সাউন্ড স্লিপ হবে বা মনটা একটু রিল্যাক্স থাকবে, এরকম কিছু মেডিসিন যদিও নেয়, সেটা অবশ্য ডক্টরের পরামর্শ নিয়ে একা একা নয়। তো এরকম ভাবে আসলে নিজেকে ভালো রেখে বাঁচতে হবে, নাহলে যুদ্ধ যে কোনো সময় সে কিন্তু পড়ে যাবে, কোল্যাপস করবে। উনি কোল্যাপস করছে, সঙ্গে সঙ্গে কিন্তু দুটো বাচ্চা কোল্যাপস করতে পারে, মানে পুরো ফ্যামিলিটাই কোল্যাপস করবে, এরকম তিনটা বাচ্চা। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আপু। আমি যে বিষয়টা আপনার মাধ্যমে জানতে চাই, আমি আমার দাম্পত্য জীবন 10 বছর। আচ্ছা। আমার 10 বছরের একটা, এই 8 বছরের একটা ছেলে আছে, ক্লাস 2 এ পড়ে। আচ্ছা। মেইন প্রবলেম প্রথম অবস্থাতে এমন ছিল না, পরবর্তীতে দিন যত যায়, যত যেতে থাকছে, আস্তে আস্তে ও আমার ওয়াইফ, ও আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে, হয়ে গেছে। আমি বুঝে পাইনি তার মেন্টালি প্রবলেম কিনা, বা সে তার আচরণে দিন দিন একটা এলোমেলো একটা পরিবর্তন। সে যখন রেগে যায় তখন জিনিসপত্র ভাঙা ছোড়া থেকে শুরু করে আমার এই জিনিসপত্র বলতে গেলে দামি জিনিস হোক, মোবাইল হোক, আর আমার জামা কাপড় হোক, এগুলো প্রত্যেকটা জিনিস নষ্ট তস্ত্রপাত করে, এমনকি আমার গায়ে হাতও উঠায়। তো পরিবার থেকে বেশ কয়েকবার 2-3 বার এই নিয়ে দুই পরিবার একটা সমঝোতার ভিতরে আসার কথা ছিল, যে আসলে দুজনা আলাদা হয়ে যাওয়ার যে ব্যাপারটা। তো পরবর্তীতে যখন আমি সবসময়ের জন্য চাইছি যে আমি সবকিছুর ঊর্ধ্বে আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি তার সঙ্গেই আমার পরবর্তী জীবনটা আমি কাটাতে চাইছিলাম, কিন্তু সে কিন্তু পান থেকে চুন খসলেই কিন্তু সে আমার কাছে ডিভোর্স চায়। একটা ঘটনা কি বলা যায় যে এরকম একটা ঘটনার পরে ও ভীষণ উত্তেজিত হয়েছিল? একটা ঘটনা, যে কোনো একটা ঘটনা বলা যায় যে অমুক দিন এটা ঘটেছিল, তারপরে সে উত্তেজিত হয়ে ভাঙচুর করেছে? আসলে ও যে কোনো বিষয়ে যদি না, আমরা একটা পার্টিকুলার ইনসিডেন্ট শুনতে চাচ্ছি, যে এনি ইনসিডেন্ট পার্টিকুলার। একটা যে ব্যাপারটা, আমার একটা বাইক ছিল, মোটরসাইকেল ছিল, বাইক ছিল, হ্যাঁ বাইক ছিল। এই বাইকটা বিক্রি করলাম। তো আমি জানি না যে ওর পরিবার থেকে কিভাবে কে টাকা পয়সা, তার মার কাছ থেকে অথবা তার বোনের কাছ থেকে কিভাবে টাকা পয়সা সে নেয় বা কি পারপাসে খরচ করে। আমাকে একদিন হঠাৎ করে বললো যে আমার বোন 40,000 টাকা পাবে, টাকাটা তোমাকে ব্যাক দিতে হবে। হ্যাঁ, তো সেই সময় আমি বাইকটা সেল করে দিলাম। তো ওই টাকাটা আমি যখন বললাম যে এখনই এই মুহূর্তেই না দিয়ে যদি কিছুদিন সময় নাও বা পরে দাও, তো সেই সময় সে জেদ ধরলো যে না, তোমাকে এই মুহূর্তে দিতে হবে। আচ্ছা, সেই দিনই কিন্তু এমন পর্যায়ে গেছিল, এগুলো তো আসলে এমন একটা পর্যায়ে, এমন একটা বিষয়ে চলে গিয়েছে, আমার পরিবারও অতিষ্ঠ হয়ে গেছিল। আমাকে কিন্তু সে 2 বার পুলিশ দিয়ে হ্যারেস করাইছে, বুঝছেন। সেই দিন সে আমার বাড়ি থেকে এমন ভাবে চলে গেল, মনে করলাম হয়তো এমনি এমনি মায়ের বাড়িতে চলে গেল, কিন্তু মায়ের বাড়িতে যে তাদের পরিবারের সাথে কথা বলে, হয়তো কাছেই যেহেতু তার বাবার বাড়ির কাছেই হচ্ছে পুলিশ স্টেশন,
সেখান থেকে রাত 2টার সময় হঠাৎ করে পুলিশ এসে আমার বাসায় নক করে, দরজা খুলে দিয়ে তখন আপনার নাম সাগর, আমি জি, বললো যে আপনাকে আপনার বউ লিখিত কমপ্লেন করছে, আপনাকে থানায় যেতে হবে। তো সেই দিনই হয়তো আমাদের বিষয়টা চুকে যেত, কিন্তু পরবর্তীতে আমার যারা মুরব্বিয়ান আছেন, আমার যারা গার্জিয়ান আছেন, তাদের পক্ষে গার্জিয়ান, তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এমন কাজ কেন করো, এমন কেন করতো, তো সে বলে যে আমার যখন রাগ উঠে তখন সবকিছু আমার ধ্বংস করে ফেলতে ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা, পরে আবার রিয়েলাইজ করে না? পরে আবার রিয়েলাইজ করে এবং পরে একেবারে স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, কিন্তু যখন রেগে যায় তখন আমার জিনিসপত্র থেকে কেটে ছিঁড়ে ভেঙে চুরে, এমনকি হাতের কাছে যা পাই, এটা যদি তালাও হয়, এটা যদি কোনো ডাবও হয়, যদি ওই আয়রন করা স্টিল হয়, এইসব জিনিস দিয়েও আমাকে আঘাত করার চেষ্টা করে। ও কখনো নিজেকে আঘাত করেছে? হ্যাঁ, নিজেকে আঘাত বলতে গেলে এর আগেও একবার সে সুইসাইড করার মতো সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। হ্যাঁ, করেছে। হ্যাঁ, এবং সে বলে যে আমার যখন এগুলো হয় তখন আমি নিজেকে কিছুতে এই ব্যাপারটা আমি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। সেটাই। তো আমি আপনার কাছে শুধু এই জিনিসটাই আমি এর একটা সলভ বা সমাধান একটা চাই, যে আসলে আমি এই অবস্থায় কি করব। ও এখনো তো একসঙ্গে বসবাস আছে, তাই না? জি 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 জি। আর এই যে আমাদেরকে ফোন করা হচ্ছে, ও কি ঘুমিয়ে গেছে? ও আজকে নাই, এই সুযোগেই আমি সুযোগ নিয়েছি। আচ্ছা, ও কি প্রোগ্রামটা কখনো দেখেছে? আমি দেখাই, আসলে ও যেটা নিজের থেকেই যেটা ভালো মনে করে সেটাই। আমি কিন্তু একাধিকবার তাকে, আমি কিন্তু সচেতন মানুষ, তাকে আমি বলি যে তোমার যে আমার ধারণা যেটা তোমার সাইকোলজিক্যাল হয়তো কোনো প্রবলেম আছে, চলো ভালো কোনো সাইকোলজিস্টের কাছে যাই। ও কিছুতেই রাজি হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি, রাজি হয় না। ওকে, আমরা প্রশ্নটা পেয়ে গেছি, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কি? আপনি কি চেষ্টা করেছেন কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি যে জিনিসটা বলি স্যার, আমি তাকে যখন এই সাইকোলজিস্টের কাছে যাওয়ার কথা বলি তখন সে আমাকে একই উত্তর দেয়, এক কথাতেই সে ক্লোজ করে দেয় আমার কথার, যে তুমি আমি যে পাগলি বা আমি যে মানসিক রোগী, এটা তুমি তোমার পরিবার বা সমাজে এই জিনিসটাকে তুমি প্রতিষ্ঠিত করার জন্য কি তুমি আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে চাও? এটাই হচ্ছে প্রবলেম। অবিশ্বাস করে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এছাড়া ওনার বাবা মাকে আপনি কি জিজ্ঞাসা করেছেন, পুরো ব্যাপারটা বলেছেন কি? আমি সব সময়ের জন্য তার পরিবারের কাছ থেকে এই ব্যাপারটার একটা সমাধান চাওয়ার বা একটা ভালো একটা সলিউশন এর জন্য আমি যতবার এই জিনিসটা তাদের কাছে আমি বলেছি, এটা হিতে আরো বিপরীত হয়েছে। ওনারা এটা ভালোভাবে নেননি। না, উনি এই বিষয়টাকে আরো রিঅ্যাক্ট করে, ও মনে করে আমার পরিবারকে কেন জানাইতো, বা পরিবারকে জানালে ওয়াইফ রিঅ্যাক্ট করে না। জবিদার প্রশ্ন আছে? আচ্ছা, রাগ থেমে গেলে তখন কি ও চেষ্টা করে যে আমি পরবর্তী রাগ করব না বা কোনো একটা ভালো কিছু করব, এরকম কোনো প্ল্যান করে? হ্যাঁ, এরকম প্রমিস করে, কিন্তু আরেকটা যে প্রবলেম, মহা প্রবলেম যেটা আমার কাছে আপা, যেটা সবচেয়ে মানে আমার কাছে আমি কিছুতেই এই জিনিসটা আমি করতে পারি না, সহ্য করতে পারি না, সেটা হচ্ছে সন্তানের প্রতি সবারই সিম্প্যাথি থাকে, সন্তান সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু আমার সামনে যখন আমার সন্তানটাকে মানে অমানসিক নির্যাতন করে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি এই অবস্থাতে না পাচ্ছি তাকে ছেড়ে দিতে, না পাচ্ছি আমি আমার মতো করে আমি বাঁচতে। আমার পরিবার কিন্তু সবসময়ের জন্যই বলে যে তুই বাঁচ, তোর বাঁচার প্রয়োজন আছে। না, খুবই অসহায় একটা অবস্থা লাগে তখন। আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। হ্যাঁ, জুবেদা বলবে আগে। এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চাকালে আমরা যেভাবে বাচ্চা প্রতিপালন করি বা বাচ্চাকে মানুষ করি, ওই সময়টাতে হয় কি আমরা অনেক সময় রাগকে প্রশ্রয় দিয়ে ফেলি। ও কোনো কিছু নর্মালি চাওয়ার চেয়ে রাগ করে যখন চাচ্ছে, ওইটাকে যখন প্রশ্রয় দেওয়া হয় তখন হয় আস্তে আস্তে এটা লার্ন বিহেভিয়ার হয়ে যায়, শিখে যায়। এবং আস্তে আস্তে বাচ্চার অনেক সময় দেখা যায় একটা সন্তান হলে অনেক সময় এরকম হয়, বা খুব আদরের মেয়ে হলে। এবং এই প্রসেসটা কিন্তু আরো ইস্যুস আছে, এবং ভয়ঙ্কর হচ্ছে। আরেকটা হচ্ছে এটা এক্সট্রিম হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু অনেক সময় ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের মধ্যেও কিন্তু চলে যায়, যেটা আমরা অনেক সময় দেখি। এবং তখন একসময় কিন্তু আর কন্ট্রোল করতে পারে না। এবং আরো ভয়াবহ একটা জায়গা দেখতে পাচ্ছি যে ওর কিন্তু আত্মহত্যার একটা টেন্ডেন্সিও আছে।
তো সেই জায়গাটা আমার মনে হয় প্রথমত ওকে অবশ্যই একজন চিকিৎসক যেতে হবে, মানে ওর ব্যক্তিত্বের মধ্যে অবশ্যই ব্যক্তিত্বের মধ্যে ত্রুটি আছে এবং চেঞ্জ হয়ে গেছে ব্যক্তিত্বের মধ্যে, একেবারে ত্রুটির ভেতরে ঢুকে গেছে এবং আমার মনে হয় ওর ভেতরে বোধহয় কোনো একটা শূন্যতা বা কোনো একটা এমটি ফিলিংস আছে যেটা হয়তো মানে সিরিয়াস অ্যাটাচমেন্ট, এবং কাউকে কিন্তু সে কাউকে ট্রমা থাকতে পারে, এবং আরেকটা হচ্ছে কাউকে সে কিন্তু ট্রাস্ট করে না। তার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর করে, she doesn't love herself as well, এবং খুব সুন্দর করে কিন্তু বলছে চলো আমরা যাই একটু কথা বলি, কিন্তু ওই জায়গা থেকে সে বের হয়ে আসতে পারছে না। সো হোয়াট টু ডু? এবং সেই জায়গাটা আমার একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে তার হাজবেন্ডের প্রতি তার কিন্তু মানে ট্রাস্ট না থাকলেও এক ধরনের আস্থার জায়গা কিছুটা হলেও আছে। এখন আমাদের জাস্ট আমরা বলে দেই যে কি করতে। আমি একটা যে আপনি টোটালি যে ক্লিনিক্যালি যদি আমরা ডায়াগনোসিস করি, এখানে DSM-5 অনুসারে কিন্তু এটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। আচ্ছা ঠিক আছে, আমরা ডিসঅর্ডারের নামটা না বলি। হ্যাঁ এর প্র্যাকটিক্যালি এক্স্যাক্টলি এই ধরনের প্র্যাকটিক্যালি, এবং ইট ইজ এ ট্রিটেবল কেস, ইটস এ ভেরি গুড ট্রিটেবল কেস, বিকজ উনি রিপেন্ট করেনি। কিন্তু এই রিপেন্ট যখন করে তখন আমরা বুঝি যে ইম্পালস যদি উনি কন্ট্রোল করতে পারতেন তাহলে এটা করতেন না। সো ইটস এ ট্রিটেবল কেস। শুধু তাকে এইটুকু ইনসাইট তৈরি করা যায় সো দ্যাট শি ক্যান টেক দ্য ট্রিটমেন্ট, এবং এর সবাই তাকে সাহায্য করতে পারে এই বিষয়টাতে, অন্যভাবে তাকে বুঝিয়ে করতে পারে এইটা। এবং আমি মনে করি যে এইটা এখনও ইটস এ ট্রিটেবল কেস, এবং যেহেতু তার হাজব্যান্ড 100% সাপোর্ট দিচ্ছে, আমি সাজেস্ট করবো যে ট্রিটমেন্ট ইজ কিভাবে নিয়ে যাবে। ওয়াইফ তো মানছেই না যে তাকে সে ট্রিটমেন্টে তাকে নিলে সে ভীষণ, মানে যখন সে শান্ত থাকে ওই সময়টা তো বলতে পারে আমরা কথা বলে দেখি, কথা দিয়ে কারণ হলো তাকে যে একবার যদি কেউ ওই শান্ত অবস্থায় বুঝায় ইম্পালস কাকে বলে, কীভাবে ডিসকন্ট্রোল হয়ে যায়, তখন সে কী ধরনের বিহেভ করে, যদি কেউ বোঝাতে পারে ওই সময়, তাহলে মনে হয় তাকে নিয়ে যাওয়া সম্ভব। আমি মনে করি যে এখনো পসিবল টু মানে ডিল উইথ দ্য কেস। মানে ও যদি কোঅপারেট করে তাহলে তো ভালো, কিন্তু মানে শান্ত অবস্থায় অনেক সময় হয় কি যে মানে ওরা রাজি হয় কিন্তু শেষ মুহূর্তে আবার এখানে সবচেয়ে বড় জিনিস হলো এই যে মানসিক ইয়ের প্রতি যে আমাদের অনীহা সামাজিকভাবে, এইটা তাকে বাধা দিচ্ছে ট্রিটমেন্ট নিতে। এইটা আমি মনে করি বড় একটা কুসংস্কার, বাধা আমি এটা মনে করি আর কি। তো আমি মনে করি যে এটা খুব ভালো একটা কেস, যেটা ট্রিটমেন্ট করলে 100% ভালো হয়ে যাবে, আমি আশাবাদী। এবং ওর বাবা মা যদি কিছুটা কোঅপারেট করে আমার মনে হয় এখানেও হেল্পফুল হতে পারে মেয়েটার বাবা মা, এবং তারা কিন্তু অসহযোগিতা করছে। হ্যাঁ, সে জায়গা থেকে কিন্তু হাজবেন্ডটা সহযোগিতা পাচ্ছে না। বাবা মার কথা কিছু বললো কি যে না বললে আবার ওয়াইফ আরো বেশি রেগে যায়, ও বাবা মাকে কেন জানিয়ে ওইটাও সে নিতে পারে না আর কি। এটাই তার মানে এখন একটু জানলে ভালো হতো যে বাবা মার সাথে বা ওর আচরণটা কেমন, বাবা মার সাথে ওর অ্যাটাচমেন্ট আছে কেমন, সেই জায়গাগুলো একটু জানলে ভালো হতো। এখন ডেফিনেটলি ট্রিটমেন্ট দরকার, কিন্তু যে কোনো মূল্যে করতে হবে, কিন্তু এটা খুব টাফ হচ্ছে ভদ্রলোকের জন্য। আমার মনে হয় যেটা তিনি ফোন করেছেন তিনি তো খুব কষ্টে আছেন, তিনিও কিন্তু কারো কাছে যেতে পারেন, তিনি কিভাবে কোন অ্যাপ্রোচে ওয়াইফের সঙ্গে, এবং আমার মনে হয় যার কাছে যাবেন উনি খুব সুকৌশল তাকে শেখাতে পারে হাউ টু কনভিন্স হার। আমার মনে হয় যে ইটস পসিবল। এবং উনি যখন নিজে একটু কম্পোজড হবেন, একটু স্টেবিলাইজড হবেন, ভদ্রলোক নিজেও খুব কষ্টে যদি অ্যাপ্রোচ করা যায়, মেবি দ্যাট শি উইল এগ্রি। এবং মেয়েটা কিন্তু বলছে যে আমাকে পাগলি হিসেবে প্রতিষ্ঠা করে, কোন একটা কথা বলছিলেন লোকের কাছে। তো ওই জায়গাটা আমার মনে হচ্ছে যে সাইকোলজিস্টের কনসেপ্টটা, সাইকিয়াট্রিস্টের কনসেপ্টটা কিন্তু মেয়েটাকে বোঝানো, মেয়েটাকে চেঞ্জ করতে পারবে। তো সেটাই আমার মনে হয় ভদ্রলোক যদি একেবারেই মানে না পারেন, অপারগ হন, তখন উনি নিজেও কিন্তু গিয়ে কারোর সঙ্গে বসে একা গিয়ে উনি একটা নিজের সাহায্যটাও নিলেন, নিজেকেও ভালো রাখার একটা পথ খুঁজে পেলেন, এবং ওয়াইফকেও কিভাবে উনি কনভিন্স করবেন, আর ধৈর্যটা কিভাবে ধরবেন। ধৈর্য ধরা খুবই মুশকিল, কারণ সবচেয়ে আমার খারাপ লাগছে বাচ্চাটাকে অমানসিক ভাবে, আমি সবচেয়ে বাচ্চাটা খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আপা সবচেয়ে ভয় পাচ্ছি something may go wrong at any time. Exactly. Either she can do something harm to herself or others. একেবারেই মানে আমি বুঝতে পারছি যে কত অসহায় অবস্থা হয় মানুষ, কারোর কাছ থেকে হেল্প পাচ্ছে না, উনি একা ডিল করছেন। এটা সবচেয়ে কষ্টের জায়গা। মানে হেল্প হিম এন্ড হার বোথ। সেই তাহলে আমরা এইটুকুই তো রেকমেন্ডেশন দিলাম আমাদের তরফ থেকে। আমরা খুব অল্প সময় আছে, 3 মিনিটের মতো সময় আছে, আমরা একটু আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনাকে থামিয়ে দেওয়া হয়েছিল, আপনি যদি আজকের বিষয়ের উপর আরেকটু আলোকপাত করেন। আমি বলছিলাম যে আসলে আপনি বলেছিলেন যে তার
যিনি মাদকাসক্ত তার পরিবারের কি করা উচিত সে বিষয়ে কথা বলবেন। আচ্ছা, প্রথম কি যে জিনিসটা সবচেয়ে জরুরি হয় সেটা হলো যে আমরা প্রথম ওয়াইফ যখন টের পায় যে এটা, প্রথম সে কাভার করার চেষ্টা করে, সে বাড়িতে জানায় না যে তার হাজব্যান্ড অ্যাডিক্ট, সে কিছু কিছু কোডিপেন্ডেন্সি ডেভেলপ করায়। যেমন হলো যে ঠিক আছে ওই সময় ছেলেকে ঘরে দিয়ে দেয় না, বা ওকে বলে তুমি বাইরে গিয়ে ড্রিঙ্ক করো না, এখানে ড্রিঙ্ক করো, আচ্ছা তুমি ড্রিঙ্ক করে বাসায় এইভাবে ফিরো না। তো এটা কিন্তু অনেকটা কোডিপেন্ডেন্সির মতো। অনেক সময় ঠিক আছে তোমার সঙ্গে আমি বসে কিছু তোমাকে সঙ্গ দিই, তুমি এখান থেকে কমে আসো, আর তুমি আমাকে ভালোবেসে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করো, এটাকে আমরা বলি কোডিপেন্ডেন্সি করা উচিত হবে না। আচ্ছা, আর ডিনাই করাটা খুব খারাপ হবে যে না এটা হচ্ছে না, এটা একটা। আর হলো রিহ্যাব, ইটস এ ডিজিজ, এটা একটা রোগ, এইটার উপর রিকগনাইজ করা যে এটা একটা ব্রেন ডিজিজ, এটা ক্রনিক ব্রেন ডিজিজ, ইম্পালসিভিটি থেকে আস্তে আস্তে কম্পালসিভিটি হয়ে যাবে, এবং এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। এবং রিহ্যাব সেন্টারে অনেক দিন পর্যন্ত রাখতে হবে, তাকে কনভিন্স করে এই কাজটা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা যে পরামর্শগুলো দিলাম যে যখন এটা চলতে থাকবে ওই মহিলা কিন্তু নিজেকে কেয়ার নিতে হবে। সে প্রথম নিজেকে কেয়ার নিতে হবে। সে যদি নিজে কম্পোজ না হয়, সে নিজেকে কেয়ার নিবে, রিল্যাক্স করবে, হেলদি ফুড খাবে, সে ঠিকমতো ঘুমাবে, বাচ্চাদের যত্ন নিবে, মানে সোজা কথা ওখান থেকে ওই কাজগুলো না করলে সে পারবে না। আর সবচেয়ে নিজের ইচ্ছেগুলো পূরণ করবে এবং তার হবি তৈরি করবে। আচ্ছা, আর প্রথম ডিটেক্ট করতে হবে যে সে করছে কিনা। অনেকগুলো সাইন সিমটম দেখে এখন ইজিলি টের পাওয়া যাবে। তার মধ্যে মেইনলি হলো স্লিপ প্যাটার্ন চেঞ্জ হবে, খাবারের বিহেভিয়ার চেঞ্জ হবে, আচ্ছা মানি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তারপরে তাকে সময় দিবে না, স্ট্রেঞ্জার বাড়িতে নিয়ে আসবে এবং সে বাইরে বেশি সময় কাটাবে, তখন বুঝবে যে হাজব্যান্ড অ্যাডিকশনের দিকে যাচ্ছে। আরও অনেকগুলো সাইন দেখে সে টের পাবে। এবং সবচেয়ে আগে যে সময় দিত সে সময় ফ্যামিলিকে দিচ্ছে না। তো এগুলো দেখে যখন সে টের পাবে তখন ডাইরেক্টলি, আর সবচেয়ে জরুরি কথা এইটা হোল দুই ফ্যামিলিকে জানাতে হবে, এখানে হাইড করা কিছু নাই, ডিনাইলটা সবচেয়ে ইয়ে হবে। তবে উনি যদি এইটা করেন আমি আশা করি যে সবার সহযোগিতায় আবার উনি সংসার ঠিকমতো ফিরে পাবেন, আমি আশা করি, মানে আমরা আশা করি। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বারদের সবাইকে ইনভলভ করতে হবে, কারণ পুরো প্রসেস সম্পর্কে সবার জানা থাকা দরকার। আদারওয়াইজ কিন্তু দেখা যায় একটা সময় যেটা হচ্ছিল এখানে কেসে আমরা দেখতে পেলাম যে বাবা মাই কিন্তু অসহযোগিতা করছে, সেটাই। আর মেয়েটাকে বার্ন আউট থেকে বের হয়ে আসার জন্য তার সবসময় তার টেক কেয়ার করতে হবে, মেয়েটা রেগুলার হেল্প নিতে পারে, কারণ সে সুস্থ আছে। একটা জিনিস মানে অ্যাডিকশন ইজ এ ফ্যামিলি ডিজিজ, সো টোটাল ফ্যামিলিকেই ইনভলভ হতে হবে। অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের সময় এখন একদম শেষ আজকে। আশা করছি আবার ভবিষ্যতে দেখা হবে। আর সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি এবার। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে সন্তানকে একেবারে নিঃশর্তভাবে গ্রহণ করে নেওয়া কেন এত প্রয়োজন। আমরা খুব শর্তহীনভাবে ভালোবাসতে পারি না, তো আমরা শর্ত আরোপ করি খুব বেশি। তো সেটা শর্তহীনতা বলতে এবং শর্ত আরোপ করা বলতে কি বোঝায় সেটি নিয়ে আগামীতে আলোচনা হবে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।